প্রথমে আমরা ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব একদম অধ্যায় ভিত্তিক ধরে ধরে যতগুলা শর্টকাট অ্যাপ্লাই করার মতো এবং পরীক্ষায় আসার মতো একদম বেসিক থেকে শেখানোর চেষ্টা করব। সো তোমরা একটু খাতা কলমে নোট ডাউন করো, পিডিএফ তো আমি প্রোভাইড করে দিবই, তোমরা গ্রুপে যুক্ত থাকলেই পেয়ে যাবা। সো চলো শুরু করি। প্রথম কোয়েশ্চেনটা খুবই চমৎকার একটা প্রবলেম। বলছে কি যে কোনো বুলেট কাটের ব্লকে এস প্রবেশ করার পর তার বেগটা 1/n অংশ হারায়, তাহলে থেমে যাবার আগে আর কত দূর প্রবেশ করবে। সো এই প্রবলেমটা একটু ভিজুয়ালাইজ করার জন্য আমি চিত্রের সাহায্য নেই। মনে করো যে এটা হচ্ছে একটা কাঠের তক্তা। ওকে, এই তক্তার মধ্যে একটা বুলেট ঢুকছে, এই মনে করো যে বুলেট ঢুকছে। তো বুলেটটা ঢোকার পরে ঘটনা কি করছে, ঘটনাটা ঘটছে অ্যাকচুয়ালি একটুক আসার পরে, মানে এত দূর আসার পরে এটুক হচ্ছে এস পরিমাণ আসছে, আসার পরে তার ব্যাগটা কি হয়েছে 1/n অংশ হয়ে গেছে। এখন আমাদেরকে কি বলছে বের করার জন্য, আমাদের কাছে চাইছে অ্যাকচুয়ালি এই যে একটু হওয়ার পর আর কতটুকু যাবে। তার মানে কি, সে একটা বেগ দিয়ে যাত্রা শুরু করছিল, তারপর সে এস পরিমাণ যাওয়ার পরে সে 1/n অংশ কি করছে, তার বেগটা হারাইছে। 1/n অংশ তার বেগটা হারাইছে এস পরিমাণ যাওয়ার পরে। তাহলে আমাদেরকে বলছে এক্স এর মানটা বের করতে। প্রবলেমটা কি ক্লিয়ার? তাহলে চলো আমরা এটা শর্টকাটটা শিখে নিই। তোমরা ইন্টারমিডিয়েটে এটা কিভাবে করছো, বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকে এর মান বের করছো, দেন পরের বার আবার ওই বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as এর মধ্যে বসাইছো শেষ বেগ অ্যাপ্লাই করে। বাট এতটুকু সময় তোমাদের হাতে নাই, তোমাদের হাতে খুবই অল্প সময়, 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে তোমাকে বের করতে হবে। তো শর্টকাটটার দিকে আমরা একটু খেয়াল করি। শর্টকাটটা কি হবে? শর্টকাটটা হবে মূলত, ওকে, একটু খেয়াল করো, একটু নোট ডাউন করে রাখো, তোমাদের জন্য ইজি হবে। এই এক্স এর মানটা আমরা বের করবো এক্স ইকুয়ালস টু n-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n-1 ইন্টু একটা কি হবে, ইন্টু একটা এস হবে। এই হচ্ছে আমাদের শর্টকাটটা। বুঝতে পারছো কিনা? তাহলে চলো আমরা অ্যাপ্লাই করি। ওকে, আর ভালো কথা, আমাদের কিন্তু জিএসটি প্রোগ্রাম কয়েকদিন পরেই লঞ্চ হবে। সো যাদের আমাদের প্রতি ভরসা আছে এবং আমাদের প্রতি আস্থা আছে, ক্লাসগুলো ভালো লাগে, তারা দ্রুত ভর্তি হয়ে যায়। আমাদের এখান থেকে গত বছর একজন থার্ড হয়েছে পুরা গুচ্ছ সেন্ট্রাল যেই পরীক্ষাটা ছিল। সো আশা করি তোমাদের একটা ভরসার জায়গা জাহিদ মেথড হতে যাচ্ছে। ওকে, তো দেখো কোনো বুলেট কাঠের ব্লকে 5 সেন্টিমিটার প্রবেশ করার পর এই যে আমাদেরকে এস এর মান দিয়ে দিছে, প্রবেশ করার পর কি হয়েছে ঘটনাটা, এই যে 1/3 হারায়, 1/3 হারায়, তাহলে থেমে যাবার আগে আর কত দূর প্রবেশ করবে। তাহলে সিম্পল, আগের ম্যাথটার সাথে তুমি একটু মিলাই দেখো। এই জায়গাটাতে বলছে কি যে কিছু দূর যাওয়ার পরে তার হচ্ছে 1/3 অংশ হারায়। তাহলে আমরা কি পাইছিলাম আগে, যে 1/n ছিল। তাহলে এখান থেকে আমরা n এর মান সিম্পলি বলে দিতে পারি 3। সিম্পলি এখান থেকে 3 বলে দিতে পারি কিনা? হুম, এই যে আগের দিকে একটু খেয়াল করো, বলছিল 1/n অংশ, তাহলে এই nটা মানে কি বলছে এখন 1/3, দ্যাট মিনস এখানে হবে n এর মানটা 3। তাহলে ভাইয়া s এর মান কত? তোমরা বুদ্ধিমান, আমার থেকেও ভালো জানো। s ইকুয়ালস টু হচ্ছে 3 সেন্টিমিটার। এখন তুমি এককটা যেটা তোমার আনসারে দেওয়া থাকবে তুমি সেটাই বের করবা, একক নিয়ে তো টেনশনের কিছু নাই। তো এখন যদি আমরা অ্যাপ্লাই করি সূত্রটা, তাহলে আমাদের সূত্রটা ছিল x ইকুয়ালস টু n-1 হোল স্কোয়ার 2n-1 ইন্টু কি ছিল s। তো আমরা যদি মানটা একটু বসাই, 3-1 হোল স্কোয়ার 2 ইন্টু 3-1 ইন্টু এস এর মানটা কত, 5 সেন্টিমিটার। ওকে, সো আমরা যদি একটু সিম্পল ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে কত, উপরে হবে 4, নিচে হচ্ছে 3×6-1 মানে হচ্ছে কত, 5। তাহলে ইন্টু হচ্ছে 5, তাহলে 5 মোকাবেলা, আনসার থাকতেছে হচ্ছে 4 সেন্টিমিটার। আনসার থাকতেছে হচ্ছে 4 সেন্টিমিটার। এই শর্টকাটটা কি বুঝছো কিনা একটু আমাকে জানাও, কমেন্ট করে জানাবা। যেহেতু কষ্ট করে তোমাদেরকে ক্লাস দিচ্ছি, তোমাদের এটা দায়িত্ব ভাইদের ক্লাসগুলো বুঝছো কিনা সেটা কমেন্ট করে জানানো। তোমাদের কমেন্টগুলাই আমাকে পরবর্তীতে ক্লাস নিতে উৎসাহ দিবে। ওকে, সো আশা করি বুঝছো নাকি? আমরা নেক্সটে চলে যাই। এই প্রবলেমটাও খুবই কমন প্রবলেম, আমরা একটু পড়ি। দেখো, একজন লোক পূর্ব দিক বরাবর 10 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, বৃষ্টি সরাসরি তার মাথার উপর দিয়ে 10√3 কিলোমিটার/আওয়ার বেগে পড়তেছে। ওকে, দেন আমাদেরকে বলছে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে এই ইনফরমেশনটা খুবই জরুরি। তাহলে এখানে আমাদের 3টা ডাটা দেওয়া আছে। প্রথমত বলতেছে যে একটা রোড দিয়ে কোনো একটা ব্যক্তি যাচ্ছে অথবা কার যাচ্ছে, এই টাইপের, মাথার উপর থেকে বৃষ্টি পড়তেছে 90 ডিগ্রি কোণে। তাহলে কন্ডিশন হচ্ছে দুইটা, প্লাস আরেকটা কথা জুড়ে দিচ্ছে, সেটা হলো অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ। তো তুমি একটু থিঙ্ক করো যে অনুভূমিকের কথাটা দেওয়া নাই, জাস্ট বলছে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে, কোনো কিছু সাপেক্ষ বলে দেওয়া নাই। তাহলে শর্টকাটটা তুমি কিভাবে ইউজ করবো? অলওয়েজ মাথায় রাখবা, এই টাইপের জিনিস যখন আসবে তখন তুমি টেন থেটা বসাই দিবা। টেন থেটা ইকুয়ালস টু কি করবা, সিম্পল কথা, উপরে বসবে ছোট মানটা, নিচে বসবে বড় মানটা। ওকে,
আর এই কোণটা কিসের সাথে, এটাও একটু তোমাকে জেনে রাখাটা জরুরি। এই যে কোণটা, এই কোণটা মূলত হচ্ছে উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে। ওকে, তাহলে তোমাকে যদি এই অনুভূমিকের কথা না বলে দেয়, তাহলে তুমি সিম্পল ভাবে এটা অ্যাপ্লাই করবা। যেমন আমি যদি এটা মান বের করার চেষ্টা করি, তাহলে যেটা হবে থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স, উপরে হচ্ছে কত, ছোট মানটা হচ্ছে 10, বড় মানটা হচ্ছে 10√3। তাহলে আলটিমেটলি 10 যদি কাটা যায়, তাহলে 10 ইনভার্স কথা হয় 1/√3। তাহলে 10 কত ডিগ্রির মান হচ্ছে 1/√3 হয়, আমরা সবাই জানি সেটা হচ্ছে 60 নাকি 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, তো এই কোণটুকু তোমাকে মাথা রাখতে হবে, যেহেতু ক্যালকুলেটর দেওয়া থাকবে না। তো এই কোণটা কিসের কোণ ভাইয়া? এই কোণটা মূলত হচ্ছে এই যে, এই কোণটা হচ্ছে মূলত অনুভূমিকের সাথে নয়, উলম্বের সাথে কোণ। বুঝা গেছে? বুঝছো? তো আমাদেরকে বলতেছে কি, যে অনুভূমিকের সাথে কোণ কত। জাস্ট কি করবা, এই শর্টকাটও মাথায় রাখবা। জাস্ট কি করবা, যখনই বলবে যে অনুভূমিকের সাথে, অনুভূমিক, তখনই তোমার কাহিনী হবে 90 মাইনাস থেটা। তাহলে কত হবে? জাস্ট আনসারটা হবে কত? 60 ডিগ্রি। বুঝা গেছে? বুঝছো? আলটিমেটলি আনসারটা হবে 60 ডিগ্রি। কেন হয় জিনিসটা, ওটাকে একটু দেখতে চাচ্ছ? যারা দেখতে চাচ্ছ একটু দেখো, যাদের দরকার নাই শর্টকাটটা মনে রেখে নেক্সট এমসিকিউতে চলে যাও। আচ্ছা, যেটা হয় দেখো, এই মনে করো যে এদিক থেকে একটা কার যাচ্ছে, অথবা তুমি হেঁটে যাচ্ছ, বৃষ্টি পড়তেছে উপর থেকে। এই তো সিম্পল কথা। তাহলে আমি আমার নিজের স্বার্থে, মানে আমি আমার প্রবলেম সলভিং এর স্বার্থে, আমি ধরে নিচ্ছি সে হেঁটে যাচ্ছে এই দিক দিয়ে, আমি ধরে নিচ্ছি সে হেঁটে যাচ্ছে এই দিক দিয়ে, এই যে। ওকে, তো বৃষ্টি পড়তেছে এই বরাবর। বুঝা গেছে? সে যেই দিক দিয়ে হাঁটুক, হাঁটতে তো তার কোনো অসুবিধা তৈরি হচ্ছে না, কারণ বৃষ্টি পড়তেছে একই ডিরেকশনে। সে এদিক দিয়ে হাঁটলে যা, এদিক দিয়ে হাঁটলে তাই, এখান থেকে কোনো ডিফারেন্স তৈরি করতেছে না। বুঝতে পারতেছো? তাহলে আমরা সামান্তরিকের সূত্র থেকে শিখে আসছি যে তার লব্ধিটা এই দিক বরাবর কোনো একটা জায়গায় হবে। কোন দিকে হবে আমি জানি না, আমি ধরে নিচ্ছি এদিক বরাবর কোনো একটা সাইডে হবে। সিম্পল কথা। তাহলে আমি এখন বলতে পারি কি, যে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, যেটা হচ্ছে কার সাথে? উলম্বের সাথে, উলম্বের সাথে। কারণ এটা তো তার উলম্ব, উলম্ব দিক, এটা হচ্ছে তার অনুভূমিক দিক, এটাকে বলে তার কি? অনুভূমিক দিক। এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, কিওয়ার্ড গুলো, তা না হলে পরীক্ষার হলে আনসার ভুল জায়গায় দিয়ে আসবা। ওকে, তাহলে একটু খেয়াল করো তো, এই যে তোমার ভেক্টরটা আছে এখানে, এই যে ভেক্টরটা, ভেক্টরের দিক এবং মান সেম রেখে আমরা সমান্তরালে কি করতে পারি? মুভ করাইতে পারি। এটা আমরা সবাই জানি। তাহলে আমি এটাকে একটু মুভ করাই, এটা যেটা আছে এটাকে আমি একটু মুভ করাই এখানে নিয়ে আসি। কেন নিয়ে আসছি? আমার নিজের স্বার্থে, ত্রিকোণমিতি ইউজ করে আমি যাতে প্রবলেমটা সলভ করতে পারি। তাহলে আমি মুভ করে নিয়ে আসছি, জাস্ট দিক এবং মান ঠিক রেখে আমি নিচে নামায় নিয়ে আসছি। তো এখন কি হয়েছে ঘটনাটা দেখো, এই যে ব্যাগটা, এই ব্যাগটা কত ছিল? 10 কিলোমিটার/আওয়ার। ওকে, আর বৃষ্টির ক্ষেত্রে তার ব্যাগটা কত ছিল? 10√3 কিলোমিটার/আওয়ার। এই তো ঘটনা, আর তো কোনো ঘটনা নাই। তাহলে একটু খেয়াল করো, এখন আমরা থিয়েটার যে অপোজিটে যে থাকে, ঠিক আছে, থিয়েটার অপোজিটে যে থাকে সেটাকে আমরা বলি কি? সেটাকে বলি আমরা লম্ব। ঠিক আছে, যার সাথে কোণ করবে সেটাকে আমরা বলি কি? সেটাকে বলি আমরা ভূমি, সেটাকে বলি আমরা ভূমি। তো যে অবশিষ্ট থাকে সে কি? অতিভুজ। তাহলে আমাদের কাছে লম্ব আছে, ভূমি আছে, আমাদের কাছে থিটা আছে। ত্রিকোণমিতি থেকে আমরা সিম্পল ভাবে জানি যে tan থিটা ইকুয়ালস টু লম্ব ভাই ভূমি। তাহলে লম্ব এখানে কত? লম্ব হচ্ছে এখানে 10, আর ভূমি কত? ভূমি হচ্ছে 10√, ঠিক আছে, 3। তাহলে দেখো, লম্ব ভাই ভূমি। তাহলে এই কাজটাই তো আমরা এখানে করছি, আলাদা কিছু করছি এখানে? আলাদা কিছু করি নাই ভাইয়া। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝার কথা। বুঝছো তো? বুঝছো তো? ওকে, এটাও একটা খুবই চমৎকার প্রবলেম। তোমরা অনেক পেছায় গুছায় করছো এতদিন, আশা করি শর্টকাটটা অ্যাপ্লাই করে 30-40 সেকেন্ডের ভিতরে আনসার বের করে ফেলে দিতে পারবা। ওকে, আচ্ছা, তো আমাদেরকে বলছে কি, যে একটি নদীতে স্রোত ও নৌকার বেগ যথাক্রমে কত দেওয়া আছে? যথাক্রমে দেওয়া আছে 6 কিলোমিটার/আওয়ার, 12 কিলোমিটার/আওয়ার। নদীর প্রস্থ দেওয়া আছে আমাদের এখানে। তো এখন আমাদেরকে কি বলছে? নদীর প্রস্থও দিছে, এই ডাটাটা একটু ভালো করে খেয়াল করো। আমাদেরকে এই যে কি দিছে, স্রোতের বেগ আর নৌকার বেগটা। আচ্ছা, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে নৌকাটিকে কত কোণে চালনা করতে হবে? তোমরা কি করছো? তোমরা ওই আগের ওয়েতে ভেক্টরের সব সূত্র অ্যাপ্লাই করে দেন তোমরা চিত্র আঁকায়
প্রবলেমটা সলভ করছো এতদিন। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে যখনই তোমাকে এরকম স্রোত আর তোমার নৌকার বেগ দেওয়া থাকবে, তখন তুমি একটা জিনিস আগে এলিমিনেট করে নিবা। সেটা কি বলতো? আগে এলিমিনেট করে নিবা সেটা হলো নদীর প্রস্থ। বিকজ এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। আমাকে কোন বের করতে গেলে আমার এই প্রস্থ লাগতেছে না, আমাদের কিন্তু প্রস্থটুকু এক্সট্রা ইনফরমেশন দিয়ে তোমাদেরকে পরীক্ষার হলে কনফিউজড করার জন্য। ওকে, সো আমি তোমাদেরকে বলতেছি, দেখো সিম্পল, যখন তুমি এইদিকে তোমার স্রোত যাচ্ছে, তুমি এদিকে নৌকা চালনা করতেছ, হ্যাঁ, তাহলে তোমাদের মধ্যবর্তী কোণ কত হইলে কোন দিকে চালনা করলে অ্যাকচুয়ালি সে অপর পারে পৌঁছাইতে পারবে, তাই না? তো স্রোত যেহেতু আছে, সামথিং একটা কোণে তুমি শুরু করবা, নাকি তুমি সোজা 90 ডিগ্রিতে শুরু করবা? সোজা তো করবা না, কারণ সোজা করলে তো তোমাকে স্রোতে টান দিয়ে ওদিকে নিয়ে যাবে। বাট তোমাকে চাচ্ছে ঠিক অপর পারে পৌঁছাতে, তাহলে তুমি এদিকে শুরু করবা। মানে ধরে নিচ্ছি যে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ওকে, তো শর্টকাটটার দিকে একটু খেয়াল করো, এগুলো তোমরা জানার কথা। সবগুলা টাইপের শর্টকাট দেখাবো, তাও একটু রিক্যাপ করে নাও। সহজগুলো আগে রিক্যাপ করো, পরে কঠিনগুলো দেখাবো। আচ্ছা, তো আমাদেরকে আলফা বের করতে বলছে। আলফা ইকুয়ালস টু সোজা বসাবা cos ইনভার্স অফ মাইনাস ভি বাই ইউ। ভাইয়া এখানে ভি আর ইউটা কি? দেখো, ভিটা হচ্ছে স্রোত, স্রোতের বেগ, আর ইউটা হচ্ছে নৌকার বেগ। এখন যদি স্রোত আর নৌকা এটা মুখস্থ না থাকে, কি করবা? সিম্পল বসায় দিবা মাইনাস ছোট বাই বড়, অলওয়েজ ছোটটা উপরে বসবে। ঠিক আছে, ছোটরা সবসময় উপরেই থাকে, বড়দের যত সমস্যা, ঠিক আছে, বাড়ির বড় ছেলেদেরই সবচেয়ে বেশি সমস্যা পোহাইতে হয়, নিচে থাকতে হয়। ছোটরা সবসময় একদম মাথায় উঠে নাচতে শুরু করে। ঠিক আছে, বাই দ্য ওয়ে আমি ফ্যামিলির বড় ছেলে। তো এখন একটু খেয়াল করো, এখান থেকে আমরা বের করতে পারি cos ইনভার্স অফ, দেখো কি দেওয়া আছে? ছোট বাই বড়। ছোট কোনটা? ছোট হচ্ছে 6, মাইনাস দেওয়া আছে, বড় হচ্ছে 12। তাহলে আলটিমেটলি এখান থেকে যেটা হবে, কাটাকুটি করলে থাকে হাফ। তাহলে cos ইনভার্স অফ মাইনাস হাফ মানে হচ্ছে কত ডিগ্রি ভাইয়া বলো তো? 120 ডিগ্রি। এটা তো 1-2 এর বাচ্চারাও জানে, জানে না? হুম, কি মনে হয়? cos ইনভার্স মাইনাস হাফ অথবা cos 120 ডিগ্রির মান হচ্ছে হাফ, মাইনাস হাফ। ওকে, বোঝা গেছে তো? সিম্পল। নেক্সট, এটাও একটা চমৎকার প্রবলেম, এটা তোমরা সবাই জানো মোটামুটি, তাও একটু দেখাই দিচ্ছি। কি বলছে যে এম এর মান কত হইলে এই দুইটা ভেক্টর দিয়ে পরস্পর সমান্তরাল হবে? এটা হচ্ছে সবচেয়ে ফেমাস যে শর্টকাটটা। এখন তোমরা সিম্পল জানো যে এ ক্রস বি এটা ইকুয়ালস টু যখন 0 হবে, তখন তারা কি হয়? তখন তারা সমান্তরাল হয়। তো তোমার যদি এত বেশি সময় থাকে, তাহলে তুমি কি করবা? এখানে আই যে কে কে বসায়া দেন তুমি এটাতে বসায় টসায় দেন 0 বসাবা, দেন তুমি ওইখান থেকে মান বের করবা সহগ সমীকৃত করে। সো আশা করি পরীক্ষার হলে টিচাররা যেহেতু কে কিভাবে করছে সেটা দেখতেছে না, ইউ নিড টু শর্টকাট যত দ্রুত সলভ করা যায়। তো এখন একটু খেয়াল করো, এ ক্রস বি ইকুয়ালস টু 0 এটা বসানোর থেকে, বা এটা যে কথা, এখান থেকে আমরা শর্টকাটটা এভাবে অ্যাপ্লাই করতে পারি যে এ এক্স ডিভাইডেড বাই বি এক্স ইকুয়ালস টু এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই ইকুয়ালস টু জেড দিই নাকি, জি এক্স ডিভাইডেড বাই জি ওয়াই। ঠিক আছে, সহগগুলা সবগুলার অনুপাতটা সমান থাকবে যদি সমান্তরাল হয়। এটা হচ্ছে আমাদের সরল রেখা বা স্ট্রেট লাইনের কনসেপ্ট। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, আমরা যদি বের করার চেষ্টা করি, আমাদেরকে দুইটা দেওয়া আছে। তো আমরা যেহেতু এখানে আমাদের আননোনটা দেওয়া আছে, এম এম এর ক্ষেত্রে এইটা, এটা হচ্ছে আননোন, আর এখানে এই দুইটা মান দেওয়া আছে, তাহলে আমরা এই দুইটা নিতে পারি। অবশ্যই তোমরা এই আই জে কে এই ক্যাপগুলো মিলে তারপর নিবা। তুমি আই এর সাথে কখনো জেটাকে তুমি অনুপাত করতে পারবা না, বিকজ এই যে একটু খেয়াল করো, এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই, জি এককের সাথে জি একক, বোঝা গেছে? এককের ক্ষেত্রে ভেরি কেয়ারফুল। আচ্ছা, তো আমি যদি সলভ করার চেষ্টা করি, তাহলে দেখো প্রথমটার দিকে তাকাই, আই ক্যাপের মান হচ্ছে সহগ হচ্ছে 3, ওইদিকে হচ্ছে 12, আর এদিকে কত? এদিকে হচ্ছে -2, নিচে হচ্ছে এম। ওকে, এটা হচ্ছে 3 4 12, সো এম ইকুয়ালস টু কত? -8। বোঝা গেছে কিনা? 3 4 2 8, ঠিকই আছে, বুঝছো কিনা? বোঝার কথা। নেক্সট দেখো, এটা খুবই চমৎকার একটা প্রবলেম। কি বলছে? জাওয়াদ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 মিটার পার সেকেন্ড বেগে যায় এবং ছুটির পর সেখান থেকে বাসায় 4 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে, তার গড় বেগ কত? তাহলে আমাদেরকে বলছে গড় বেগ বের করার জন্য। তাহলে এটার কনসেপ্টটুকু তোমাদেরকে একটু ঝালাই করে নিতে হবে। নর্মাল ওয়েতে সিম্পল ভাবে বের করতে চাইলে
সময় নিয়ে বের করতে হবে এবং অনেক পৃষ্ঠা তোমাকে খরচ করতে হবে। পরীক্ষার হলে তো তোমার এক্সট্রা জায়গাও থাকবে না, তোমার হাতে ক্যালকুলেটরও থাকবে না, সময়ও থাকবে না। তোমার দরকার শর্টকাট গুলো। তো আমি দুইটা ফর্মুলা কন্ডিশন সহ দেখাই দিচ্ছি, একটু মুখস্থ করে নিও। ওকে, আচ্ছা, তো আমি সরাসরি শর্টকাটে চলে যাই নাকি? আচ্ছা, তো কন্ডিশন হচ্ছে যখন t1 ইকুয়ালস টু t2 হবে, তখন মানে আসা এবং যাওয়ার সময়টুকু যদি সেম থাকে, তখন তোমার গড় বেগ যেটা সেটা হবে v ইকুয়ালস টু v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, কন্ডিশন সহ হচ্ছে এইটা। বাট থিঙ্ক ইজ, যদি তোমাকে বলে দেয় যে s1 ইকুয়ালস টু s2, এটা যদি সমান হয়, মানে দূরত্বটুকু যদি সমান থাকে, তখন তোমার সূত্রটা কি হবে? তখন হবে গড় বেগ ইকুয়ালস টু 2 v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। ঠিক আছে, একটু একটু বোঝার কথা, না বোঝার তো এখানে কোনো কথাই আমি বলি নাই। তো এখন আমরা অ্যাপ্লাই করি, দেখো কি বলছে। যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলছে, যে বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো মনে করো যে যাওয়াদের বাসা হচ্ছে এটা, আর এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিউ, তোমাদের স্বপ্নের ভার্সিটি, এটা হচ্ছে যাওয়াদের বাসা। তো যাওয়াদের বাসা থেকে এখানে যে দূরত্বটুকু, মনে করো যে এটুকু। ওকে, দূরত্বটুকু দেওয়া আছে? ওকে, দেওয়া নেই। তো বলছে কি যে অ্যাকচুয়ালি 6 মিটার পার বেগে যায় এবং বাসা থেকে ফেরত আসে 4 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে কি ঘটছে দেখো, তাদের মধ্যে যে দূরত্বটুকু আছে, যাওয়া এবং আসার যে দূরত্বটুকু, যাওয়া এবং আসার কি দূরত্বটুকু সেম। দূরত্ব তো আর সেম মানে চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে এখানে s1 ইকুয়ালস টু s2 কি হচ্ছে, সমান। তাহলে কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করবো, এইটা নাকি এইটা? একটু আমাকে বলো কোনটা অ্যাপ্লাই করবো, ভালো করে বুঝো কিন্তু। তাদের দূরত্বটুকু কিন্তু সেম, দূরত্বটুকু সেম। আর তাহলে এখান থেকে মানে যাও তার বাসা থেকে ডিউতে যেই বেগে আসতেছে, অন্য একটা বেগে সে আবার ডিউ থেকে বাসা ফেরত আসতেছে, কিন্তু তাদের দূরত্ব সেম থাকার কারণে আমাদের একটু খেয়াল করো কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। এইটা এইটা হবে না, বিকজ তাদের টাইমটা তো সেম হবে না, যেহেতু বেগের এখানে চেঞ্জেস আছে। যত দ্রুত যাবে তার টাইম তত কম লাগবে, তাই না? সো সময়ের কন্ডিশন এখানে কাজে দিবে না। তো চলো আমরা বুঝতে পারছি কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, তাহলে এটা অ্যাপ্লাই হবে। তাহলে আমাদের গড় বেগ যেটা সেটা আমরা সিম্পলি বের করতে পারি, v ইকুয়ালস টু 2 ইন্টু v1, v1 মানে 6, v2 মানে কত 4, ডিভাইডেড বাই 6 প্লাস 4। ওকে, তাহলে একটু খেয়াল করো, এখানে 2 ইন্টু 6 ইন্টু 4 ডিভাইডেড বাই এটা হচ্ছে 10 নাকি? আচ্ছা, তো এখান থেকে যদি আমরা একটু কাটাকুটি করি, এটা হবে 5 দুগুণা 10, আর এটা হচ্ছে 4 চোর 24 ডিভাইডেড বাই কত 5। ঠিক আছে, তাহলে এটা হবে 4 5 20, তাহলে 4.8 সামথিং চলে আসে। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। বোঝা গেছে কিনা? বুঝে থাকলে একটু কমেন্ট করে জানাও ভাইয়াকে। বুঝছো তো? যখনই t1 ইকুয়ালস টু t2 হবে, তখন এই সূত্র অ্যাপ্লাই হবে। যখন তোমাকে বলে দিবে যে অ্যাকচুয়ালি s1 ইকুয়ালস টু s2 সমান, তখন আমার এই সূত্রটা অ্যাপ্লাই হবে। বুঝছি? ওকে, নেক্সট। তো কি বলছে দেখো, লিফটের মধ্যে দাঁড়ানো এক ব্যক্তির ভর 65 কেজি হলে তিনি কি পরিমাণ বল অনুভব করবেন? একটি লিফট 5 মিটার পার সেকেন্ড ত্বরণে নিচে নামতেছে, আবার 5 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরে উঠতেছে। তো এটা নিয়ে কিভাবে কাজ করে, সূত্রটা কিভাবে আসে, এই ডেরিভেশনটা আমি খুব ভালো মতো তোমাদেরকে আমি একটা ক্লাসে দেখাইছি, নিউটনের বলবিদ্যার যে অধ্যায়টা ছিল। বাট আমরা এখানে শিখবো হচ্ছে শুধুমাত্র শর্টকাট, কোনো বেসিক না। ওকে, শর্টকাটটা যতটুকু ভাবে অ্যাপ্লাই করা যায় ততটুকু শিখাই দিব। বেসিকের ক্লাস দেখতে চাইলে ওই ক্লাসটা দেখেন। আচ্ছা, শর্টকাটটা কি হবে এখানে? তো মাথায় রাখো, আর ইকুয়ালস টু হবে এম জি প্লাস মাইনাস এ। ওকে, তো কন্ডিশন হচ্ছে C1 মানে কন্ডিশন 1 যদি পজিটিভ হয়, পজিটিভ হইলে তখন এটা উপরে উঠতেছে, পজিটিভ হইলে উপরে। আর যদি নেগেটিভ হয়, নেগেটিভ হইলে এটা হচ্ছে নিচে নামতেছে, নিচে। তাহলে এই যে কন্ডিশন, এগুলো অ্যাপ্লাই করেই কিন্তু আমরা এখন এখান থেকে বের করে ফেলতে পারি। প্রথম যে প্রবলেমটা 5 মিটার পার সেকেন্ড ত্বরণে নামতেছে, তাহলে নামলে এটা আনসার হবে আর ইকুয়ালস টু এম কত দেওয়া আছে 65। ঠিক আছে, ইন্টু জি এর মান তো দেওয়া নাই, সো আমরা এখানে জি এর মানটা সে ফর এক্সাম্পল ধরে নেই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, যেহেতু দেওয়া নাই আমাদের ক্যালকুলেশনের স্বার্থে। তো এখান থেকে হবে 10, যেহেতু আমাদেরকে কি বলছে প্রথমে নিচে নামতেছে, নিচে নামলে হবে -10। ঠিক আছে, তো ত্বরণ তো দেওয়া আছে -10 না, ত্বরণ হচ্ছে কত 5। তাহলে আনসার হবে, একটু খেয়াল করো, 65 ইন্টু কত 5। তাহলে 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 6 30, এখানে হচ্ছে কত 32।
বুঝছো কিনা? বুঝার তো কথা। আচ্ছা, তো পরে দেখো আমাদেরকে বলছে যে এটা উপরে উঠতেছে, তাহলে উপরে উঠলে হবে 65 10 প্লাস 5, দ্যাট মিনস 65 ইন্টু 15। তাহলে এই ক্যালকুলেশনগুলো তো তোমরা হাতে হাতে পারবা। 5, এটা কি নিউটন, এটা কি নিউটন। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বলছে কত বল অনুভব করবে। তারপরে যারা বুঝবা না ভাইকে কমেন্ট করে জানাবা, শিখাই দিব। নেক্সট, এই প্রবলেমটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, আমি স্টার্ট দিয়ে রাখতেছি। যতগুলা বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয় এখান থেকে টাইপগুলো কমন আসে। ওকে, সো একটু পরে নাও কি বলছে, যে 3টি ইট যাদের প্রত্যেকের ভর 1 কেজি এবং ভর 2 মিটার, একের পর এক সাজিয়ে স্তম্ভ বানালে কাজের পরিমাণ কত? তো আমাদের জি এর মানটা দেওয়া আছে। তো আমরা নর্মাল ওয়েতে যদি সলভ করি তাহলে এগুলো ভর কেন্দ্র দিয়ে আমরা অনেক কাহিনী করে বের করতে চাই, তাই না? তো যেহেতু এইভাবে সারিবদ্ধভাবে আছে, জাস্ট শর্টকাটটা একটু খেয়াল করো, শর্টকাটটার দিকে একটু খেয়াল করো। শর্টকাটটা হবে, দেখো, এম জি এইচ এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। ঠিক আছে, দ্যাটস ইট, দ্যাটস ইট। তো চলো আমরা এটা সলভ করার চেষ্টা করি। এম জি এইচ, এম এর মান কত দেওয়া আছে? 1 কেজি। জি এর মান দেওয়া আছে 10, এইচ এর মান কত দেওয়া আছে? 2 ইন্টু এন, এখানে এন এর মান কত দেওয়া আছে বলো তো? 3টা ইট, তাহলে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এখানে হবে 20 ইন্টু, অথবা এখানে ইজি করে করি, এটা এটা কাটা, তাহলে এখান থেকে হচ্ছে থাকতেছে 3 দুগুণা 6 ইন্টু 10, দ্যাট মিনস হচ্ছে 60। ঠিক আছে, বোঝা গেছে? খুবই সিম্পল না? বাট এগুলো অনেক কঠিন ভাবে বের করছো তোমরা ইন্টারমিডিয়েটে। তোমাদের এখন কঠিন করে বের করার সময় না, তোমরা পরীক্ষার হলে জাস্ট দেখা মাত্র আনসার করার টাইম, এবং যে দ্রুত আনসার করে দিয়ে আসতে পারবে সেই চান্স পাবে। সো যারা জিএসটি কোর্সটাতে ভর্তি হইতে চাচ্ছ আমাদের, খুব দ্রুত ভর্তি হয়ে যাও। আশা করি তোমরা এখানকার ক্লাসগুলো করে জিএসটিতে একদম টপের দিকে রেজাল্ট করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। নেক্সট, দেখো কি বলছে, 28 মিটার উচ্চতা থেকে। ওয়াও, এই প্রবলেমটা আসলে একটা চমৎকার প্রবলেম। কেন বলতেছি, কারণ এই প্রবলেমটা তোমরা ইন্টারমিডিয়েটে একদম প্রথমেই দেখতে পাও, এবং এটা ইন্টারমিডিয়েটের প্রবলেম না, এটা হচ্ছে এসএসসি লেভেলের পরীক্ষার যেই তোমরা প্রবলেমগুলো সলভ করছো ওইখান থেকে এটা হাজারবার দেখছো। একটা উচ্চতা থেকে বিনা বাধা একটা বস্তু পড়তেছে, কত উচ্চতা তার গতিশক্তি বিভব শক্তির সামথিং গুণ হবে। দ্যাট মিনস কন্ডিশনটা হচ্ছে একটা, এই মনে করো একটা বিল্ডিং, এখান থেকে কি হচ্ছে, এখান থেকে পড়তেছে। ঠিক আছে, এখন পড়ার ক্ষেত্রে এটা মনে করো যে এইচ, এইচ উচ্চতা থেকে পড়তেছে, তাহলে আমাদেরকে বলছে কত উচ্চতায়, মানে ধরে নিলাম যে এইটুক হচ্ছে তার এক্স, এক্স উচ্চতায় তার কি বলছে, যে গতিশক্তি তার বিভব শক্তির কত গুণ হবে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে আমরা ধরে নিচ্ছি নিচ থেকে এক্স পরিমাণ উচ্চতায় গেলে এই ঘটনাটা ঘটে। তো এই ক্ষেত্রে আমাদের শর্টকাটটা কি? তোমরা একটু কমেন্ট করে জানাও তো, যারা জানো আগে আগে জানো। ঠিক আছে, তো একটু খেয়াল করো, শর্টকাটটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। বোঝা গেছে? এখানে এই যে তোমার এইচটা আছে, এটা হচ্ছে তোমার উচ্চতা, একটু তো সবাই জানো। আর এই যে এন যেটা আছে, এই এনটা হচ্ছে তোমার এই যে ইকে ইকুয়ালস টু এন ইন্টু ইপি। এই যে তোমার এই এনটাই হচ্ছে ওই এনটা। বুঝা গেছে? তাহলে এখন যদি আমরা বের করতে চাই, পুরো প্রবলেমটুকুর দিকে একটু তাকাও, তাহলে এইচ এর মান কত? 28। আর আমাদের কত গুণ বলছে? 3 গুণ। তাহলে 3 + 1 মানে 4। ঠিক আছে, তাহলে 4 7 কত? 28। বুঝছো তো? না বুঝার তো কিছু নাই ভাইয়া, এত ইজি ইজি প্রবলেম তোমাদেরকে করাই দিচ্ছি। আসলে পরীক্ষা এগুলোই আসে, আহামরি কিছু আসে না। তোমরা দেখার পরে এগুলো পরিচিত মনে হচ্ছে না? অবশ্যই মনে হচ্ছে। নেক্সট, দেখো এটা আরেকটা চমৎকার প্রবলেম। পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ এবং তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এত কিলোমিটার। চন্দ্র ও পৃথিবীর সংযোগকারী রেখার কোথায় কোনো বস্তুর উপর নিট বল শূন্য হবে, মানে নেট যে বলটুকু আছে। তো আমি একটু ভিজুয়ালাইজ করাই তোমাদেরকে। চমৎকার প্রবলেম। এই মনে করো যে আমাদের পৃথিবী, চন্দ্র আর কি বলছে পৃথিবী। ওকে, এ হচ্ছে আমাদের চন্দ্র। ওকে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব মনে করো যে এই যে এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তো সিম্পল কথা ভাই, আমাদেরকে বলছে কোথায় তাদের নেট বল শূন্য হবে। তাহলে একটু খেয়াল করো তো, আমরা ধরে নিলাম এখানে 1 কেজি ভরের একটা বস্তু আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে 1 কেজি ভরের একটা বস্তু। তো আমাদেরকে বলছে কোথায় তার নেট বলটা শূন্য হবে। তাইলে এইখানে এইদিকে তার যে ফোর্সটা কাজ করবে, এইদিকে তার যে ফোর্সটা কাজ করবে, মনে করো যে আমি এটাকে ধরে নিলাম F1,
এটা ধরে নিলাম হচ্ছে F2। তাহলে যখনই তাদের কন্ডিশনটা F1 ইকুয়ালস টু F2 তে আসবে, ঠিক তখনই তাদের কি হবে, তাদের নেট বলটা বা নেট যে ফোর্সটা আছে এটা কি হবে, শূন্য হবে। আমাদেরকে কি বলছে বের করতে, তাদের উপর কোন বস্তুর উপর নেট বল শূন্য হবে, কোন বস্তুর উপর। তাহলে আমরা ধরে নিচ্ছি পৃথিবী থেকে, আমরা ধরে নিচ্ছি কি, মানে আমরা যেহেতু বের করব তাহলে একটা জিনিস ধরে নিই, আমরা ধরে নিচ্ছি পৃথিবী থেকে x দূরত্বে তার এই কাজটা ঘটে বা এই ঘটনাটা ঘটে। বোঝা গেছে তো? তাহলে এখন আমাদের শর্টকাটটা কি, পৃথিবী থেকে যদি বলে পৃথিবী থেকে, তাহলে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে x ইকুয়ালস টু হবে, একটু খেয়াল করো, d ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার এম ডিভাইডেড বাই এম আর্থ। ঠিক আছে, মানে একটু ভালো মতো খেয়াল করো, x ইকুয়ালস টু d ডিভাইডেড বাই 1 প্লাস এম, মানে যাকে আমরা নিচ্ছি না, মানে এটাকে আমরা নিচ্ছি না, এটা কি, এটা হচ্ছে আমাদের এম, মানে যে মুনটা আর কি, তাই না? আমাদেরকে কি বলছে যে তাদের চন্দ্র, তাই না? তাহলে চন্দ্র মানে হচ্ছে যে এটা এম, আর এটা হচ্ছে আমাদের আর্থ। তাইলে 1 প্লাস যাকে নিচ্ছি সেটা নিচে, যাকে নিচ্ছি না সেটা হচ্ছে উপরে। বুঝা গেছে তো? আচ্ছা, যদি বুঝে থাকো একটু খেয়াল করো, কত সহজ জিনিসগুলো একটু খেয়াল করো। এখন আমাদেরকে কি কন্ডিশন দিছে, আমাদেরকে বলছে যে পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ। তাহলে এই যে পৃথিবীর ভর ইকুয়ালস টু কি হবে, কত গুণ, 81 গুণ। আর ব্যাসার্ধ তো দেওয়াই আছে, ব্যাসার্ধ কত, 40 ইন্টু 10⁻⁴ কত, 4। সো কিলোমিটার রাখতে পারো, তোমার ইচ্ছা, তোমাকে যেটা প্রশ্নে দেওয়া থাকবে তুমি সেটাই করবা। তাহলে এখন হচ্ছে 40 ইন্টু 10⁻⁴ 1 প্লাস এম, ঠিক আছে? তাহলে এম তো জায়গা থাকলো, ডিভাইড বাই এম ই সমান কত পাইছি, 81 এম, ঠিক আছে? তাইলে সিম্পল ভাবে এনি কাটা, তাহলে এনি কাটা থাকলে এখানে দেখো কি থাকবে, 40 ইন্টু 10⁻⁴ 1 প্লাস 9×81, তার মানে হচ্ছে 1 বাই কত থাকবে, 9। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে একটু খেয়াল করো, এখানে হবে তোমার নিচে 10 বাই 9, উপরে হচ্ছে 40 ইন্টু 10⁻⁴। তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো তো, আলটিমেটলি হচ্ছে 40 ইন্টু 9 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই কত, 10। এই 10 কাটলে হচ্ছে এখানে থাকবে 10⁻³ তাহলে এটা কত, 4 নং 36, তাহলে 36 ইন্টু 10⁻⁴ কত হয়, এখানে 3 আর এখানে কত, এখানে হচ্ছে 4। ঠিক আছে, বোঝা গেছে? এখন যদি তুমি এটা অবশ্যই কিসে আসবে, কিলোমিটারে। তুমি যদি এটাকে এখন চাও যে মিটারে নিয়ে নিতে, কি করবা, জাস্ট 100 দিয়ে কি করবা, গুণ করবা, তাহলে তোমার মিটারে চলে আসবে। প্রবলেমটা কি বুঝছো? না বোঝার কিছু নেই ভাইয়া, বারবারই বলছি, একটু জাস্ট শর্টকাট গুলোর দিকে তাকাবা, কিভাবে সলভ করতে হচ্ছে ওইটার দিকে একটু খেয়াল করবা, মামলা শেষ ওইখানে। এখন যদি কোনো কারণে পরীক্ষার হলে টুইস্ট দিয়ে দেয় যে ভাইয়া পৃথিবী থেকে না, আমাদের যেই মানে যেই কি বলছে চন্দ্র যেটা আছে চাঁদ মামা থেকে কতটুকু দূরত্বে আছে, জাস্ট কি করবা, পুরা মানটুকু তো কি, পুরা মানটুকু হচ্ছে আমাদের, যদি তোমার মনে করো যে ডি, তাহলে চাঁদ মামা থেকে বললে আনসার হবে কত, তো ডি মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের চাঁদ মামা থেকে দূরত্ব। বেসিক জিনিস, এটা তোমরা সবাই জানো। ওকে, নেক্সট, এই প্রবলেমটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, সকল বিশ্ববিদ্যালয়ে তুমি প্রশ্ন ব্যাংক ঘাটলেই এই প্রবলেমটা পাবা। সো আমি এটাকে অনেকগুলো স্টার্ট দিয়ে রাখতেছি, তোমাদের পরীক্ষায় আসতে পারে। সো শর্টকাটটার দিকে আমরা একটু ফোকাস করি যে কিভাবে শর্টকাট এটা বের করে ফেলা যায়। কি বলছে, কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 64% হবে। ওকে, সো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে তার একটা পৃথিবী, ঠিক আছে? তাহলে পৃথিবীর, মনে করলাম যে এই উচ্চতায় তার ওই ঘটনাটা ঘটে, কি ঘটে, এটা ধরে নিলাম এইচ, আর এখানে কি ঘটনা ঘটে, 64% হয়ে যায় তার যেই ত্বরণটা ছিল বা অভিকর্ষ ত্বরণ ছিল ওইটা। এজ সিম্পল এজ দ্যাট, এখানে কোনো পেছানোর কিছু নাই। তো আমাদেরকে যদি এইচটা বের করতে বলে, ওইদিকে আর এর মান দিয়ে দেয়, তাহলে আমাদের শর্টকাটটা যেটা, সেটা হবে, শর্টকাটে কি হবে, কজন পারো একটু লিখে দাও তো দেখি, কারা পড়াশোনার মধ্যে আছো আর কারা নাই। তাহলে এইচ ইকুয়ালস টু হবে 10 মাইনাস √x ডিভাইড বাই √x
ইন্টু আর। টেন মাইনাস রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু আর, এটা হচ্ছে আমাদের শর্টকাট। মানটা বসাও, তাহলে মানগুলো বসাইলে এখানে এক্স এর মানটাই হচ্ছে 64%, পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে, তাহলে হবে 10 মাইনাস √64 ইন্টু আর। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো তো 10 মাইনাস 64 মানে কত, 8, 8টা 64, নিচেও 64, ইন্টু কত, ইন্টু হচ্ছে আমাদের 6400। এই যে আমাদের আর এর মান দেওয়া আছে কিলোমিটারে, তো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো তো 8টা 64 না, 8টা 64, তাহলে এখানে 10 মাইনাস 8 মানে 2, তাহলে 8 দুগুণা 16, তাহলে আনসারটা হবে কত, 1600। বুঝা গেছে? বুঝছো তো? 8টা 64, আর এখানে কত, এখানে হচ্ছে তোমার 10 মাইনাস 8 মানে কত, 2, তাহলে 8 দুগুণা 16 ইন্টু এখানে কত হবে 100, তাহলে 100 হলে 1600 হবে আনসার। বুঝা গেছে তো? কঠিন লাগতেছে? আশা করি কঠিন লাগার কিছু নাই। আর যেহেতু কষ্ট করে ক্লাসটা নিচ্ছি, স্লাইডগুলো অনেক কষ্ট করে তৈরি করা, তোমাদের প্রতি একটাই প্রত্যাশা, সেটা হলো দোয়া। তোমাদের কাছে দোয়া চাই, যাতে আল্লাহ তাআলা বাকি সময়টুকুতে আরো ভালো ভালো কাজ তোমাদেরকে উপহার দেওয়ার শক্তি, এনার্জি দান করতে পারে। ওকে, নেক্সট। এই প্রবলেমটাও খুবই চমৎকার একটা প্রবলেম, আগেরটার মতোই। আগে ছিল উচ্চতায় যাইতে, এখন বলতেছে কত গভীরে গেলে তার এত শতাংশ হয়ে যায় তার অভিকর্ষ স্তরণটা। তো গভীরে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানে যাবা। কোনো মেয়ের মনের গভীরে গেলে কোনো কুল কিনারা খুঁজে পাবা না, শেষে নিজেই হারায়া যাবা। সো নিজেকে হারানো যাবে না। ওকে, ওকে, চলো আমরা পৃথিবীর গভীরে যাই। তো এই হচ্ছে পৃথিবী। তো আমাদেরকে বলছে কতটুকু গভীরে গেলে তার কি হয়, তার যে ত্বরণটুকু আছে একটা সার্টেন অ্যামাউন্টে চলে আসে। ধরলাম আমি এই পরিমাণ যাওয়ার পরে, দ্যাট মিনস এই এইচ পরিমাণ যাওয়ার পরে সে 30%-এ চলে আসে। ঠিক আছে, তাহলে শর্টকাটটা কি হবে? শর্টকাটটা কি হবে? শর্টকাটটা হবে, দেখো, এইচ ইকুয়ালস টু হবে 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 ইন্টু আর। ওকে, তাহলে আমরা যদি একটু বসাই, তাহলে 100 মাইনাস 30, কারণ এখানে আমাদের এক্স এর মানটা কত, অলওয়েজ 30। সো নিচে হচ্ছে 100 ইন্টু আর এর মান কত, এখানে আর এর মান তো 6400। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা একটু সলভ করি, সলভ করলে হবে 70 ডিভাইডেড বাই 100 ইন্টু 6400। তাহলে দুইটা শূন্য কাটা, দুইটা শূন্য কাটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আনসার হবে 70 ইন্টু কত, 64। তো এখন যদি আমি একটু গুণ করি, তাহলে আনসার চলে আসবে 4480 কিলোমিটার। অ্যান্ড তুমি এটাকে মিটারও নিতে পারো। সো পড়াশোনা বলো কিংবা পৃথিবী বলো, গভীরে গেলে কিছু না কিছু শিখতে পারবা। কখনো কোনো নারীর মনের গভীরে যাওয়ার চেষ্টাটুকু করবা না, একদম জলে পড়ে আঙ্গার হয়ে যাবা। ওকে, নেক্সট। একটি স্থিতিস্থাপক তারের এক প্রান্তে একটি বল প্রয়োগ করায় কি বলছে, ই বিকৃতি হয়। ওয়াই যদি ইয়ং গুণাঙ্ক হয়, তবে একক আয়তনে কি পরিমাণ শক্তি জমা হবে? সো আমাদেরকে বলছে একক আয়তনে কি পরিমাণ শক্তি জমা হবে। তো এখন আমাদেরকে জানতে হবে, অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল একটা প্রবলেম এটা, যে ইয়ং এর গুণাঙ্ক থেকে কেমন করে আমরা একক আয়তনে তার যে জমাকৃত শক্তি আছে এটা বের করে। তো ফার্স্ট অফ অল আমরা এটা জানি যে ওয়াই ইকুয়ালস টু পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, জানি তো? ওকে, এটা যদি আমরা জেনে থাকি, তাহলে পীড়ন ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওয়াই ইন্টু ই। ঠিক আছে, জাস্ট তুমি ফর্মুলাগুলো একটু মুখস্থ করো। এই মুহূর্তটাতে এটাই হচ্ছে তোমার কাজ। তোমাকে আমি জাস্ট শর্টকাটে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছি। পরীক্ষার হলে এত বেশি ফর্মুলেশন করার আসলে টাইম নাই, ডেরিভেশন করার টাইম নাই। জাস্ট ধাপ ধাপ করে তোমাকে শর্টকাট বসাইতে হবে, আনসার বের করে দিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, ওকে। তো আমাদেরকে বলছে একক আয়তনে কি পরিমাণ। ওকে, তাহলে একক আয়তনে শক্তি, তোমরা সূত্র জানি নিশ্চয়ই। সূত্রটা কি ছিল? সেটা হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ঠিক আছে, তারপর এটা হবে হাফ ইন্টু পীড়ন, পীড়ন মানে হচ্ছে একটু আগে আমরা দেখছি ওয়াই ই, ইন্টু বিকৃতি মানে হচ্ছে ই। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি ওয়াই ই স্কোয়ার ডিভাইড বাই টু, হাফ ওয়াই ই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, মুখস্থ করে নাও।
পীড়ন মানে হচ্ছে ওয়াই ইন্টু ই, বিকৃতি হচ্ছে ই। ওকে, এখান থেকে তোমরা খুব ইজিলি এটা বের করে ফেলতে পারো। যেমন আমি যদি এখানে এটা বসাই, একটু খেয়াল করো তো, পীড়ন সমান যদি আমি বসাই যে ওয়াই ই ডিভাইডেড বাই বিকৃতি মানে হচ্ছে অবশ্যই ই হবে, কারণ ই কাটা গেলে আলটিমেটলি তোর ওয়াই থাকবে। বোঝা গেছে তো? এই প্রবলেমটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ভর্তি পরীক্ষায় তুমি এই টাইপের কোয়েশ্চেন একদম কিছুক্ষণ পরই পাবা। নেক্সট, এই প্রবলেমটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্ন ব্যাংক খুললেই যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই টাইপের কোয়েশ্চেন একটু পরই দেখবা। তো বলছে কি যে সামথিং পরিমাণ যদি তোমার চেঞ্জ হয় পার্সেন্টেজের ক্ষেত্রে, হইতে পারে পর্যায়কাল কিংবা হইতে পারে কার্যকরী দৈর্ঘ্য, তাহলে পরবর্তীতে কতটুকু বা কত পার্সেন্ট পর্যায়কাল কিংবা কার্যকরী দৈর্ঘ্যর পরিবর্তন হয়, হ্রাস কিংবা বৃদ্ধি হয়। সো এই টাইপের কোয়েশ্চেন গুলো একটু কমপ্লেক্স মনে হয় তোমাদের কাছে। আমি জাস্ট তোমাদেরকে 4টা ফর্মুলা দেখাবো, এই 4টা ফর্মুলায় তুমি হ্রাসের ক্ষেত্রে এবং বৃদ্ধির ক্ষেত্রে ঠাস করে তুমি আনসার বের করে ফেলতে পারবা। ওকে, সো চলো আমরা শুরু করি। তো প্রথমে যেটা, সেটা হলো টি যদি তার পর্যায়কাল হয়, তাহলে টি পর্যায়কালের ক্ষেত্রে তার কার্যকরী দৈর্ঘ্য যদি এক্স পরিমাণ বৃদ্ধি পায় তাহলে তার পরবর্তীত যেই টি টুটা সেটা হবে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 100 রুট ওভার ইন্টু হচ্ছে টি1 অথবা টি যেটা ছিল প্রথমে। বোঝা গেছে তো? ওকে, তাহলে একইভাবে টি তার পর্যায়কালের ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য যদি এক্স পরিমাণ এখন হচ্ছে হ্রাস যদি পায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তার টি2 হবে জাস্ট মাইনাস হয়ে যাবে এখানে 1 মাইনাস এক্স বাই 100 রুট ওভার জাস্ট লাস্টে টিটা গুণ করে দিবা। বুঝছো কিনা? একটু বুঝছো কিনা? বুঝে থাকলে নেক্সটে যাই। চলো, এখন আমার বলে দিচ্ছে যে এল হচ্ছে তার কার্যকরী দৈর্ঘ্য। এই ক্ষেত্রে তার পর্যায়কাল যদি এক্স পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে তার এল টুটা হবে 1 প্লাস, বৃদ্ধির ক্ষেত্রে অলওয়েজ প্লাস হবে 100, এটা হচ্ছে রুট মানে স্কোয়ার ইন্টু এল। একইভাবে যদি তার এল কার্যকরী দৈর্ঘ্যের ক্ষেত্রে টি মানে পর্যায়কাল এক্স পরিমাণ হ্রাস পায়, তাহলে সেক্ষেত্রে তার এল টু হবে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার ইন্টু এল। বুঝছো কিনা? বোঝা গেছে কিনা ফর্মুলাটা? এখন আমাদেরকে কি চাইছে? আমাদেরকে চাইছে যে দোলনকাল 70% বাড়াতে কার্যকরী দৈর্ঘ্য কিরূপ পরিবর্তন হবে। তাহলে এখানে কোন ফর্মুলাটায় পড়ছে একটু আমাকে বলো তো, কোন ফর্মুলাটায় পড়ছে? আমাদেরকে বলছে দোলনকাল 70% বাড়াতে। তার মানে দেখো এখানে দোলনকালের বাড়ানি বা বৃদ্ধির ক্ষেত্রে ঘটনা ঘটতেছে। এই যে দোলনকাল হচ্ছে বাড়াচ্ছে, এই যে এখানে হচ্ছে কমাচ্ছে। তাহলে এখন আমাদের ক্ষেত্রে একটু খেয়াল করো, বলছে কি 70% বাড়াইছে কার্যকরী দৈর্ঘ্য কত। তাহলে এই দুইটার মধ্যে কোন ফর্মুলাটা যাবে? তাহলে বাড়াইছে মানে কি বৃদ্ধি করছে, তাহলে আনসার হচ্ছে এইটা, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। বোঝা গেছে তো? তাহলে এক্স এর মান এখানে 70%, তাহলে আমরা যদি সলভ করি একটু খেয়াল করো, তাহলে এই ক্ষেত্রে এক্স এর মান যেহেতু এখানে 70%, আমাদেরকে বলছে কত পার্সেন্ট কি হয়েছে, কিরূপ পরিবর্তন হবে, তাহলে আমরা এটা পার্সেন্টেজে বের করে দিব। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে কি বলতো, এল টু ইকুয়ালস টু 1 প্লাস 70 ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার ইন্টু এল। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার হবে এখানে দেখো তো 170 ডিভাইড বাই 100 স্কোয়ার ইন্টু এল। সো যদি 170কে আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে হবে কত, 1.70। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করে দিলে অ্যাকচুয়ালি এটাতে আসবে 2.89 যদি ভুল করে না থাকি, ইন্টু হচ্ছে এল স্কোয়ার করে দিলে। তাহলে এখন আমাদেরকে বলছে যে কত পার্সেন্ট বা কতটুকু বৃদ্ধি পাইছে, তাই না? তাইলে একটু খেয়াল করো এই জায়গাটাতে, একটু খেয়াল করো। আচ্ছা, কতটুকু বৃদ্ধি পাইছে? সো আমরা যদি বলি বৃদ্ধি ইকুয়ালস টু হবে, কি হবে বলো, যেটা আমরা এল টু যেটা পাইছি ওইটা মাইনাস হচ্ছে এল। একটু জানো, জাস্ট সিম্পল হিসাব। তাহলে এইটা এই জায়গাটা থেকে বলতে পারি 2.89 মাইনাস হচ্ছে এল মাইনাস হচ্ছে এল। তাহলে এখান থেকে আনসার আসবে 1.89 ইন্টু এল। ওকে, তাহলে যদি আমাদের শতকরা বের করতে বলে, তাহলে শতকরা বের করবো জাস্ট কিভাবে,
জাস্ট তার প্রথমে যেটা ছিল 1.89 এল ডিভাইডেড বাই তার পূর্বে যে এলটা ছিল ওটা দিয়ে ভাগ করে দিব ইন্টু 100%। তাহলে এটা আনসার হবে এল এল কাটা, তাহলে আনসার হবে 189%। তার কি হচ্ছে? বৃদ্ধি পাইতেছে। 189% তার কি পাইতেছে? বৃদ্ধি পাইতেছে। পুরো জিনিসটা কি বুঝছো কিনা তোমরা? বুঝছো কিনা? এই জিনিসগুলোতে কত কত বেশি তোমাদের ঝামেলা হয় আমাকে একটু বলো। কত বেশি ঝামেলা হয়? আই গেস সবারই ঝামেলা হয়েছে এতদিন। আশা করি আজকে ভিডিও দেখার পরে আর কোনদিন ঝামেলা হবে না। একটু খেয়াল করো, আমাদেরকে বলছে কি 70% বাড়াইতে, মানে দূরণকাল যদি 70% বাড়ে তাহলে কার্যকরী দৈর্ঘ্য কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমরা দেখছি কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তনের ক্ষেত্রে আমার শর্টকাট এটা ইউজ হচ্ছে, হ্রাসের ক্ষেত্রে নিচেরটা হবে, বাট আমাদেরকে বলছি বৃদ্ধি পাইছে। তাহলে বাড়াতে আমরা এটা অ্যাপ্লাই করছি, মানে এই সূত্রটা অ্যাপ্লাই করার পরে আমরা দেখছি হচ্ছে 2.89 আসছে। তাহলে বৃদ্ধি হয়েছে কতটুকু? 1.89। তাহলে পার্সেন্টেজে নিলে জাস্ট আমরা যেটা পরে পাইছি তোমার পরেরটা ডিভাইডেড বাই পূর্বেরটা, তাহলে এই ডিভাইডেড বাই হচ্ছে এইটা, যেহেতু আমাদের পূর্বে ছিল শুধুমাত্র এল কার্যকরী দৈর্ঘ্য, কাটাকাটি করলে আমাদের চলে আসে 1.89% কি হয়েছে? বৃদ্ধি পাইছে। বুঝছো কিনা? বুঝলে আজকেই ভর্তি হোক। বিকজ তুমি যদি এই ফ্রি ক্লাসে এই জিনিসগুলো পাও তাহলে অবশ্যই পেইড ক্লাসে কি পাবা? আর একটু বেশি গোছানো পাবা, কারণ ওইখানে তোমার জিনিসগুলা আগে থেকে শর্ট আউট করা, যে কি কি পড়ানো হবে, কোন কোন জায়গা থেকে পরীক্ষায় আসবে। তো আশা করবো সবাই ভর্তি হবা, খুবই কম টাকা, তাই তো? নেক্সট। আচ্ছা, ডিলিট করে দিই এটা, এক্সট্রা পেজ। ওকে, দেখো ভাই, এই প্রবলেমটার কথা আমি আর কি বলবো। এই প্রবলেমটা মানে আমি যা নিছি সবগুলোই কেন জানি ইম্পর্টেন্ট দেখে নিছি, কারণ তোমরা পরীক্ষার হলে গেলে এগুলো পাবা, প্রশ্ন ব্যাংকটা খুললেই তোমরা এগুলো পাবা। ওকে, তো একটু খেয়াল করো এই প্রবলেমটা কি বলছে। একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠের সঠিক সময় দেয়, চন্দ্রে নিয়ে গেলে এর দূরণকাল কত হবে? আই গেস তোমরা যতজনই প্রশ্ন ব্যাংক সলভ করছো, এটা যে কোনো প্রশ্ন ব্যাংক, তোমরা এই প্রবলেমটা পাইছোই পাইছো। মানে আমাদেরকে বলছে কি যে ভূপৃষ্ঠে একটা সঠিক সময় দেয়, চাঁদে নিয়ে গেলে তার কি হয়েছে, এর দূরণকাল কত হবে, মানে ত্রুটিটা বের করতে বলতেছে। তাহলে একটু খেয়াল করো, এখানে আমাদেরকে বলছে চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত, মানে পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধ 4 গুণ, আর পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ। তাহলে এই প্রবলেমটা তোমরা অনুপাত দিয়ে বের করো না, যে জিসি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, ওইটা দিয়ে কাটাকুটি করে দুনিয়ার যত প্রবলেম আছে ওইখানে কমপ্লেক্সিটি করে আনসার বের করো। বাট আমরা সিম্পল শর্টকাটটা একটু খেয়াল করি। শর্টকাটটা হচ্ছে, একটু খেয়াল করো, শর্টকাটটা হচ্ছে টি এম ডিভাইড বাই, মানে টি মুন আর কি, পর্যায়কাল যেটা তোমার চাঁদের গ্রহে এই পর্যায়কাল, আর টিই হচ্ছে আমাদের পৃথিবীতে পর্যায়কাল। তাহলে এটা আনসার হবে √, ভরের ভরের গুণ। ওকে, নিচে হচ্ছে জাস্ট হবে ব্যাসার্ধের গুণ। বুঝছো কিনা? শর্টকাটটা হচ্ছে √, ভরের গুণ ডিভাইডেড বাই ব্যাসার্ধের গুণ। ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করো, এখান থেকে আমরা বলতে পারি ভরের গুণ মানে কত। ভরের এখানে বলছে 81 গুণ, কত? 81, জাস্ট যত গুণ দিব তত গুণ বসাবা, ডিভাইডেড বাই কত বলছে, ব্যাসার্ধের, তার মানে হচ্ছে ডিভাইড বাই 4। তাহলে আলটিমেটলি এখানে হবে কত, 9×81 ডিভাইডেড বাই 4। তাহলে আমাদেরকে বলছে কিসে বের করার জন্য, দূরণকাল কত হবে চন্দ্রে নিয়ে গেলে। তাহলে টি এম ইকুয়ালস টু হবে কত, 9/4 ইন্টু টিই। তাহলে পৃথিবীতে তোমার সেকেন্ড দোলকের ক্ষেত্রে তার টি এর মান কত, 2। তাহলে 9/4 ইন্টু 2, তাহলে 2 দুগুণে কত, 4। আলটিমেটলি এখানে আনসার হচ্ছে 4.5 সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেছে তো? বুঝছো কিনা কমেন্ট করে জানাও, দ্রুত জানাও। ওকে, নেক্সট। এই প্রবলেমটা সুন্দর একটা প্রবলেম। এই প্রবলেমটা জাস্ট 5 সেকেন্ডে বের করে ফেলা যায়, কিন্তু তুমি একটু দেখে পড়ে দেখো তো তুমি এটা 5 সেকেন্ডে বের করতে পারো কিনা। কি বলছে, যে একটি বস্তু 4√2 সেন্টিমিটার বিস্তারে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন করছে, সাম্যাবস্থা থেকে কত সরণে বিভব শক্তি এবং গতিশক্তির সমান হবে? ওরে বাপরে বাপ, এখানে বিভব শক্তি ইকুয়ালস টু কি হবে, হাফ কে এক্স স্কোয়ার, গতিশক্তি হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই জিনিসগুলোকে সমান করে কিভাবে জানি বের করে, দেখে তোমাদের মাথা ঘুরে যাচ্ছে তাই না? বাট এটা কিভাবে আনসার করা যায়? এটা জাস্ট শর্টকাটটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই √2। হ্যাঁ, তাহলে এর মানটা কত, এখানে এর মানটা হচ্ছে 4√2 ডিভাইডেড বাই √2। তাহলে কাটাকাটি গেলে হচ্ছে 4, এখানে কত দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, তো তুমি এটা মিটারে নিয়ে নিলেই আনসার হয়ে যাচ্ছে। কিভাবে বের করছি চলো একটু দেখি। শর্টকাটটা তো দেখছো, বাট কিভাবে জিনিসটা হয়। তো আমাদেরকে বলছে কি, এখানে একটু খেয়াল করো,
4√2 এটা হচ্ছে বিস্তার। ওকে, আর তারপর আমাদের কি বলছে, সাম্যাবস্থা থেকে কত দূরত্বে সরণের কি বলছে বিভব শক্তি গতি শক্তি সমান হবে। তো আমরা আজন্ম এটা দেখে আসছি, আই গেস সবাই দেখার কথা, যে বিস্তার হচ্ছে ইংলিশে আমরা বলি এ, আর সাম্যাবস্থা থেকে কত দূরত্বে, তার মানে এটা হচ্ছে এক্স, তাই না? আমরা যদি পেন্ডুলাম একটু চিন্তা করি, বিস্তার হচ্ছে এ, আর কতটুকু দূরত্বে যাবো এটা হচ্ছে এক্স পরিমাণ। তাহলে ওই ক্ষেত্রে আমরা সূত্র জানি কি, আমাদেরকে বলছে যে ইপি ইকুয়ালস টু ই কে হবে, মানে আমাদেরকে কি বলছে যে বিভব শক্তি গতি শক্তি সমান হবে। তাহলে আমরা একটা সরল সন্ধিত বা সিম্পল হার্মোনিক মোশনের ক্ষেত্রে ইপি হবে হাফ অফ কে এক্স স্কোয়ার, ই কে হচ্ছে হাফ অফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে হাফ কে কাটা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস 2x স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাইলে এখান থেকে x ইকুয়ালস টু হবে a ডিভাইডেড বাই √2। তাহলে এটাই ছিল আমাদের শর্টকাট, এটা ছিল আমাদের শর্টকাট, যেটা আমি প্রথমেই তোমাদেরকে দেখে সলভ করে দিছিলাম। তাহলে আশা করি বুঝছো, আশা করি কি বুঝছো, না বোঝার এখানে আসলে তেমন কিছুই নেই ভাইয়া। সো কষ্ট করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে। এটা অনেকটা আমি মনে করি যে সে তোমার কারণে ভিডিওটা দেখে যদি পরীক্ষার হলে ভালো করে চান্স পায়, ওইটার জন্য তুমি অনেক বেশি কি বলা যায় নেকি পাবা। ওকে, আচ্ছা নেক্সট। তো 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার বিস্তারের দুটি তরঙ্গ উপরিপাতিত হলে সর্বোচ্চ ও সর্বনিম্ন, এই যে দেখো সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত, এটা তোমাদের হচ্ছে ফুল সিলেবাসের চ্যাপ্টারের প্রবলেম তরঙ্গ থেকে আসছে, বাট এটা কিন্তু তোমাকে বেসিক যায় না তারপর তোমাকে সলভ করতে হবে ব্যাপারটা এমন না। শর্টকাট যেহেতু তোমাদেরকে আমি বলছি, ওয়াদা করছি সবগুলা চ্যাপ্টারের আমি শর্টকাট গুলো তোমাকে দেখাই দিব, সো টেনশন নাই যে বেসিক জানতে হবে। তো এটা শর্টকাটটা কি খেয়াল করো, ইন্টেন্সিটি, তাহলে আই ম্যাক্স ডিভাইডেড বাই আই মিনিমাম। ওকে, তাইলে এটা হবে এ প্লাস মানে A1 প্লাস A2 ডিভাইডেড বাই A1 মাইনাস A2। এটা আসলে এখানে কি, হোল স্কয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে বিস্তার, ইংলিশে আমরা এটাকে বলতে পারি এ, ঠিক আছে, এটা প্যারামিটার A1, এটা হচ্ছে A2। ওকে, তাহলে A1 প্লাস A2 ডিভাইডেড বাই A1 মাইনাস A2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা একটু বের করার চেষ্টা করি, তাহলে A1 প্লাস A2 মানে কত, 8 আর 6 মানে হচ্ছে 14 ডিভাইডেড বাই 8 মাইনাস 6, তাহলে হচ্ছে কত 2 হোল স্কয়ার। তাহলে 7 দুগুণা 14 হোল স্কয়ার মানে হচ্ছে 7 7 49। তার মানে এখানে অনুপাতটা হবে আই ম্যাক্স ইস টু আই মিনিমাম ইকুয়ালস টু হবে 49:1। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছো কিনা? সিম্পল, এখানে বেসিকের দরকার নেই ভাই, তোমার দরকার জাস্ট যেটা তোমার শর্টকাট দিয়ে বের করে ফেলা যায়। দরকার কি তোমার এটা নিয়ে বেসিক নিয়ে পড়ে থাকার, পরীক্ষার হলে দরকার ঠাস ঠাস করে সলভ করা। বেসিক নিয়ে পড়ে থাকলে বিশ্বাস করো কোনো ধরনের কোনো উন্নতি হবে না, অ্যাটলিস্ট অ্যাডমিশনের ক্ষেত্রে আমি বলতেছি। ডিপ কনসেপ্ট একদম ডিপে যায় তুমি পড়ে থাকো, চান্স হবে না। তোমার দরকার হচ্ছে পরীক্ষায় যেভাবে এমসিকিউ সলভ চাচ্ছে, অল্প সময়ে অল্প জায়গার মধ্যে ক্যালকুলেটর ছাড়া, তাহলে তোমাকে বাধ্য করতেছে শর্টকাটে যাওয়ার জন্য। তোমার এত ডিপ নিয়ে পড়ে থাকলে চান্স হবে না। ডিপ তুমি ভার্সিটিতে উঠার পরে যায়, অনেক সময় আছে, বসে বসে ডেরিভেশন করবা, একদম ডেপথে যায় পড়বা, জ্ঞান তৈরি করবা, ডিস্ট্রিবিউটেড করবা। ওকে, নেক্সট। কারণ তুমি বিশ্ববিদ্যালয়ে গেছো মানে অ্যাকচুয়ালি তুমি একজন স্কলার, ছোটখাটো একজন স্কলার, আমাদের টিচাররা যেটা বলেন আর কি। সো তুমি এখানে গবেষণা করবা, জ্ঞান তৈরি করবা, জ্ঞান নিবা। সো এই জায়গাটাতে শুধুমাত্র যে শিখানো হয়, টিচাররা তোমাদেরকে শিখাবে এমন না, তুমি নিজেও এখানে গবেষণা করে জ্ঞান তৈরি করতে পারো। ওকে, মেলা জ্ঞানের কথা বলে ফেলছি, চলো আমরা আরেকটা প্রবলেমে চলে যাই। একটি সিডি প্লেয়ারের এমপ্লিফায়ার থেকে নিশ্চিত শব্দের ক্ষমতা, এমপ্লিফায়ার কি করে অ্যাকচুয়ালি ছোট একটা সাউন্ডকে বড় করে দেয়। হোয়াট এভার, এটাও কিন্তু ফুল সিলেবাসের একটা প্রবলেম। ক্ষমতা আমাদেরকে দুইটা দেওয়া আছে, বলছে এর পরিবর্তিত হলে, ওইটা থেকে ওইটাতে পরিবর্তিত হলে তীব্রতা লেভেলের কত পরিবর্তন হবে, মানে ইন্টেন্সিটি আমাদেরকে এটা থেকে এটাতে পরিবর্তন বলতেছে। তাহলে হওয়ার পরে আমাদেরকে কি বলছে, তীব্রতা লেভেল কতটুকু পরিবর্তন হবে। এই যে তীব্রতা লেভেলের সূত্র ডাইরেক্ট এখানে শর্টকাট হিসেবে ইউজ করব। এটা যদিও শর্টকাট বলা যায় না, এটা হচ্ছে ডাইরেক্ট আমাদের প্রবলেমের যে ফর্মুলাটা। দেখো, তীব্রতা লেভেল মূলত অ্যাকচুয়ালি এই যে v ইকুয়ালস টু 10 log i2 ডিভাইডেড বাই i1, ঠিক আছে। তো এখানে হবে 10 log, দেখো এখানে কিন্তু এককটা কিন্তু সেম দেওয়া আছে, সো আমার এখানে আর চেঞ্জ করা লাগবে না, যেহেতু ভাগ হচ্ছে i2 বাই i1 ইন্টেন্সিটি, সো এখানে এককটাও চলে যাবে। তাহলে উপর হবে i2 মানে হচ্ছে 40 ডিভাইড বাই 20, ঠিক আছে। ওকে, তাহলে আলটিমেটলি এখানে দাঁড়াচ্ছে 10 log
এই যে এটা যদি ভাগ করি তাহলে থাকে 2। এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো লগের মানগুলা জানি না, আমার হাতে তো ক্যালকুলেটর দেওয়া থাকবে না, কি করব? একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে লগের মানগুলো ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করতে হয় একদম ধরে ধরে 2 থেকে লগ 9 পর্যন্ত আমি তোমাদেরকে মুখস্থ না করে কিভাবে বের করে ফেলা যায় দেখাই দিব ট্রিকটা। ওকে, আচ্ছা, তো আমি এখানে একটু মুখস্থ বসাই নিচ্ছি। 10 ইন্টু 0.3, তো আলটিমেটলি এটার আনসারটা হচ্ছে কত? এটা আনসারটা হচ্ছে 3। ওকে, বুঝছো তো? আমি টেনশনে কিছু নেই, আমি লগের মানটুকু কিভাবে বের করতে হয় দেখাই দিচ্ছি, একটু পরেই দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের আনসার, আর শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করা লাগে এটাও দেখাইলাম। নেক্সট, এই প্রবলেমটাও অনেক বেশি ফেমাস। এই প্রবলেমটা প্রশ্ন ব্যাংক খুললেই তোমরা পাবা, পড়ো, পড়লেই বুঝতে পারবা। সো পরীক্ষায় যেহেতু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, শর্টকাট জানাটাও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে জানো হয়তো বা, কিন্তু আয়তন এবং ব্যাসার্ধের ক্ষেত্রে বা ব্যাসের ক্ষেত্রে তালগুল পাকায় ফেলো। সো একটু মন দিয়ে দেখো, একটি হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস 3 গুণ হয়। ব্যাসটা বলছে কি 3 গুণ হয়। তো আমাদের বলছে হ্রদের পৃষ্ঠের বায়ুমণ্ডল দেওয়া আছে বা চাপ দেওয়া আছে এতটুকু। ওকে, তাহলে গভীরতা কত, জি এর মান দেওয়া আছে। তো সিম্পল হিসাব, এই হচ্ছে আমাদের একটা হ্রদ, যেখান থেকে কিনা এখান থেকে একটা বুদবুদ কি করতেছে, উপরে উঠতেছে। উপরে উঠলে তার হয়তো ব্যাসার্ধ বাড়তেছে, ব্যাসার্ধ বলে তার আয়তনটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বা আমি যদি এখানে দেই। ওকে, আচ্ছা, তো এখন এই যে তোমার চেঞ্জটা হইলো, এখানে ছিল তোমার একটা ব্যাসার্ধ, এখানে হয়ে গেছে আরেকটা ব্যাসার্ধ, কিংবা এখানে ছিল একটা আয়তন, হয়ে গেছে এখানে আরেকটা আয়তন, বৃদ্ধি পাইতেছে আলটিমেটলি। সো ব্যাসার্ধের ক্ষেত্রে এক সূত্র, আয়তনের ক্ষেত্রে হচ্ছে আরেক সূত্র। ওকে, সো একটু খেয়াল করো কিভাবে করে। যখন তোমার ব্যাস অথবা ব্যাসার্ধের কথা বলবে, তাহলে শর্টকাটটা কি হবে? আচ্ছা, শর্টকাটটা হবে, দেখো, আমাদেরকে বলছে কি বের করার জন্য, গভীরতা কত, তাহলে এইচ ইকুয়ালস টু, এটা যদি এতটুকু যদি তোমার এইচ হয়, তাহলে এইচ ইকুয়ালস টু হবে এন কিউ মাইনাস 1 ইন্টু 10.2। এটা কিভাবে বের করছে এটা তোমরা একাডেমিকে শিখে আসছো, আমি এটা এখন তোমাদেরকে দেখাবো না, এটা একাডেমিকের ক্লাসে দেখবা। বাট শর্টকাটটা মুখস্থ করো। বাট যখন তোমাকে বলবে যে আয়তন, আয়তন তোমার পরিবর্তিত হয়েছে, তখন তার সূত্রটা কি হবে? এইচ ইকুয়ালস টু এন মাইনাস 1 সিম্পলি 10.2 দিয়ে গুণ করে দিবা। বুঝা গেছে? আমাদের এখানে কি বলছে? ব্যাস 3 গুণ হয় বা ব্যাসার্ধ 3 গুণ হয়। তো ব্যাস আর ব্যাসার্ধের ক্ষেত্রে কি বলছি? এই সূত্রটা। তাহলে এই ক্ষেত্রে তুমি সিম্পল ভাবে বসায় দাও। কি বসাবা? যে যেহেতু বলছে 3 গুণ, মানে 3 টু দি পাওয়ার কিউব মাইনাস 1 ইন্টু 10.2। তাহলে এটার তো তোমরা ক্যালকুলেশন পারবাই, আশা করি বুঝছো। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই প্রবলেমটার পরেই তোমাদেরকে দেখাবো কিভাবে লগের মানগুলা বের করা যায়। সো ধৈর্য ধরে থাকো। একটি 3 ইন্টু 10⁻² মিটার কিউব আয়তনের সিলিন্ডারে 10⁴ প্যাসকেল চাপে অক্সিজেন গ্যাস রয়েছে। ওই গ্যাসের মোট আণবিক গতিশক্তি কত? এগুলো কনফিউজিং প্রবলেম, দ্যাটস ওয়াই আমি এই প্রবলেমটা নিছি, এবং এটার শর্টকাটটা আসলে একটাই। আমাদেরকে বলছে কি আণবিক গতিশক্তি। আণবিক গতিশক্তি আমরা কিভাবে বের করি? গতিশক্তি ইকুয়ালস টু, এই যে, ডিগ্রি অফ ফ্রিডম ডিভাইড বাই 2 এন আর টি। ওকে, সো আমরা জানি যে এফ বাই 2, আমরা জানি পিবি ইকুয়ালস টু এনআরটি। ওকে, সো এখান থেকে আমরা এই যে এটার ক্ষেত্রে এনআরটির পরিবর্তে কি লিখতে পারি? পিবি। তাহলে এনআরটির পরিবর্তে যদি পিবি লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি ইন্টু ভি। ওকে, পি ইন্টু ভি। তাহলে একটু খেয়াল করো, আমাদের কিন্তু মানগুলো দেওয়া আছে। এখন আমাদের যেই অণুটা, সেটা কিসের অণু? সেটা হচ্ছে অক্সিজেন, O2। তাহলে O2-র ক্ষেত্রে তার ডিগ্রি অফ ফ্রিডমের মান কত? 5। এটা তো জানো তোমরা, চার্ট আছে, মুখস্থ করে নিও। তাহলে এই ক্ষেত্রে এটা হবে 5/2 ইন্টু পি এর মান কত? পি এর মান দেওয়া আছে হচ্ছে 10⁴ ইন্টু, এদিকে এককের দিকে একটু ভালো মতো খেয়াল করবা। ওকে, আর এখানে দেওয়া আছে ভি এর মান কত? 3 ইন্টু 10⁻² মিটার কিউব। ওকে, তো আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি, তাইলে একটু খেয়াল করো, এখানে 3×5 = 15 ডিভাইড বাই 2 ইন্টু 10⁻, যেহেতু গুণ আছে যোগ হবে, তাহলে 4 - 2। তাহলে এখান থেকে দেখো 7.5 ইন্টু 10⁻, কত? 2, দ্যাট মিনস হচ্ছে 750। 750, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জুল গতিশক্তি। বোঝা গেছে তো? যদিও এটা ফর্মুলাকে অ্যাপ্লাই করে জাস্ট বের করছে, তাও আমাদের জেনারেল ফর্মুলা হচ্ছে এটা।
বুঝছো তো? আচ্ছা, তো এখন আমরা একটু দেখবো যে 2 থেকে শুরু করে 9, লগ 2, লগ 3, লগ 4, লগ 5 এবং এমন করে করে হচ্ছে লগ 9 পর্যন্ত কিভাবে হচ্ছে মানটা ক্যালকুলেটর ছাড়া বের করে ফেলা যায়। তো এবার আমরা শিখবো ক্যালকুলেটর ছাড়া কিভাবে লগের মানগুলো বের করে ফেলা যায় জাস্ট 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ডের ভিতরে। লগ 2 থেকে লগ 9 পর্যন্ত তুমি জাস্ট দেখা মাত্র আনসারটা বলতে পারবা। এটা হচ্ছে জাহিদ ভাইয়ের স্পেশাল ট্রিক্স, জাহিদ মেথড। সো চলো শুরু করি। তো তুমি প্রথমে নাম্বার লিখো 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, সো এই নাম্বারটা একটু মনে মনে চিন্তা করে নাও তোমার গার্লফ্রেন্ড, ওকে, অথবা কারোর ক্ষেত্রে বয়ফ্রেন্ডই ধরে নাও, দুষ্ট পোলাপান। তো এখন কি হয়, মানে আজকালকার যুগে তুমি তোমার গার্লফ্রেন্ডকে 2টা কথা বললে কিংবা বয়ফ্রেন্ডের 2টা কথা বললে, সে 3টা কথা বলে, 3টা কথা বললে 4টা কথা বলে। এখন 4 আর 5 নাম্বার যে গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড, তারা হচ্ছে এক্সেপশনাল, বুঝছো, তারা বেশি টক্সিক। তারা 4টা কথা বললে সে মানে 2টা কথা বেশি বলে, অর্থাৎ এই ক্ষেত্রে সে বেশি বলবে কতটুকু বলতো, 6টা কথা বলবে, যেহেতু 2 করে বাড়তেছে, কারণ তারা বেশি টক্সিক। 5 নাম্বার গার্লফ্রেন্ড, আমি বলছি যে 2টার ক্ষেত্রে, এই 2টার ক্ষেত্রে খেয়াল করো, এই যে এই ক্ষেত্রে হচ্ছে তারা বেশি টক্সিক হওয়ার কারণে তারা একটা কথা বাড়ায় বাড়ায় বলছে, এরা বলবে 2টা কথা বাড়ায় বাড়ায়। সো ওই ক্ষেত্রে সে বলবে কয়টা কথা বলতো, 7টা কথা, তো 2টা বাড়ায় বলতেছে। বাকিরা সেম, 6টা কথা বললে 7টা কথা বলবে, অথবা 7টা কথা বললে 8টা কথা বলবে, 8টা বললে 9টা বলবে। এই হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে, বাট এক্সেপশনাল হচ্ছে 4 আর 5-এর ক্ষেত্রে। ওকে, তো এখন একটু খেয়াল করো, আমি যদি এখানে লগ বসায় দেই, লগ 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 লগ, ঠিক আছে? তো এখন মজার ব্যাপারটা একটু খেয়াল করো, জাস্ট এটার ক্ষেত্রে হবে 0.3, এটার মান হবে 0.4, এটার মান হবে 0.6, এটার মান হবে 0.7, এটার মান হবে 0.7, এটার মান হবে 0.8, এটার মান হবে 0.9। সো এটা তুমি ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে নিতে পারো। তো 4 এর ক্ষেত্রে কত আসে, 0.6। তো যদি আমি 5 দেই তাহলে চলে আসে প্রায় 7-এর কাছাকাছি। আমি যদি 6 দেই তাহলে ওইটাও 0.7-এর কাছাকাছি। সো বাকিগুলো সেম, কিন্তু আরেকটা খুবই চমৎকার কথা আছে, সেটা হলো তুমি অনেকগুলা গার্লফ্রেন্ডের পরে এখন তুমি তোমার মনের মতো একজনকে পাইছো, সেটা হচ্ছে 9 নম্বর গার্লফ্রেন্ড। 9 নম্বর গার্লফ্রেন্ডের ক্ষেত্রে কি হয়, তুমি 9টা কথা বললে সে জাস্ট ইকুইলিব্রিয়াম রাখে, মানে সে 9টাই কথা বলে, সে বাড়তি কথা বলে না কিংবা বাড়তি থেকে বেশি কথা বলে না। সো তুমি 9টা কথা বলতেছো, সেও 9টা কথা বলতেছে, তাহলে কথা সেম। লগ 9 মানে হচ্ছে 0.9, বুঝা গেছে? সো এইভাবে করে কিন্তু তুমি খুব ভালো মতো মনে রাখতে পারো। আমি একটু আগের ক্লাসে বলছিলাম, শর্টকাটের ক্লাসটাতে, যে তোমাদেরকে লগের মানগুলো কিভাবে ট্রিক্স খাটায় বের করা লাগে সেভাবে শিখাই দিব। আশা করি তোমরা এইভাবে করে আগে শিখো নাই। যদি এই ট্রিক্স গুলো তোমাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও, বন্ধু বান্ধবের কাছে ছড়াই দিও। ওকে, সো আরো কি তোমাদের লাগবে, আমার কাছে কোন কোন ক্লাস লাগবে একটু কমেন্ট করে জানাও। সো এরই মাধ্যমে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের যতগুলো শর্টকাট ছিল সব শর্টকাট শেষ করে ফেলছি। আমরা সেকেন্ড পার্ট নিয়ে একটু পরেই কাজ শুরু করব। তোমাদের কমেন্টের ভিত্তিতেই আমরা কিন্তু আপলোড করব, যদি তোমাদের কমেন্ট কিংবা শেয়ার বেশি না হয় আমরা কিন্তু আপলোড করব না সেকেন্ড পার্টের। ওকে, আল্লাহ হাফিজ। এতক্ষণ আমরা ফার্স্ট পেপারের শর্ট এবং ফুল সিলেবাসের আন্ডারে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারে যতগুলো শর্টকাট অ্যাপ্লাই করার মতো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা শর্টকাট আমরা করছি। এখন আমরা সেকেন্ড পেপারের ক্ষেত্রে যা যা লাগবে, যতগুলো শর্টকাট অ্যাপ্লাই করার মতো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওগুলোই দেখবো। সো চলো আমরা জাম্প করি ফার্স্ট কোয়েশ্চেনে। প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, কোনো বর্গক্ষেত্রের 3টি কোণায় যথাক্রমে দেওয়া আছে +6, -7 এবং +10 কুলম চার্জ স্থাপন করা হলো। চতুর্থতে যেটা থাকবে ওই কৌণিক বিন্দুতে কত চার্জ রাখলে কি বলছে কেন্দ্রের বিভব শূন্য হবে। তাহলে এখানে দুইটা কিওয়ার্ড মাথায় রাখবা, একটা হচ্ছে কেন্দ্রের বিভব, কি বলছে, একটা বলতেছে হচ্ছে কেন্দ্রের বিভব শূন্য হবে, আর আরেকটা কি বলতেছে এখানে, এই যে দেখো, যে কোনো বর্গক্ষেত্রে, তাহলে এই দেখো এই দুটো কিওয়ার্ড মাথায় রাখবা। যদি বর্গক্ষেত্র বলা থাকে এবং যদি বলে কেন্দ্রীয় বিভব শূন্য, সেই ক্ষেত্রে তুমি যেটা করবা শর্টকাটটা হচ্ছে, তোমরা জানো সেগুলো কমেন্ট করে জানাও। তাহলে কিওয়ার্ড দুইটা কি, একটা কথা হচ্ছে যে ভাইয়া বর্গক্ষেত্র দেওয়া থাকবে, আর একটা কথা হচ্ছে তাদের কেন্দ্রে বিভব শূন্য হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের চতুর্থ বাহুতে যেটা থাকবে Q4 ইকুয়ালস টু হবে -Q1 + Q2 + Q3। ওকে,
সো আমি গ্রাজুয়ালি এটাকে Q1, এটা Q2, এটা Q3 ধরে নিচ্ছি। তাহলে এখন আমাদের মানটা কি হবে একটু বলে দাও তো কমেন্ট সেকশনে। আমাদের হবে +6 -7, তারপর হচ্ছে +10, তাহলে আলটিমেটলি চলে আসে হচ্ছে -9 কুলম্ব। বুঝা গেছে প্রবলেমটা? তাহলে আমাদের শর্টকাটটা হচ্ছে এইটা। কিওয়ার্ড দুইটা কি? বর্গক্ষেত্র এবং কেন্দ্রে বিভবটা শূন্য হবে। সো এই কিওয়ার্ড দুইটা মাথায় রাখবা। নেক্সট, আচ্ছা, সমান ভরের দুইটি তামার তারের ঘনত্ব একই এবং প্রথম তারের দৈর্ঘ্য দ্বিতীয় তারের দ্বিগুণ। প্রথম তারের রোধ যদি 9 ওহম হয় তাহলে দ্বিতীয় তারের রোধের মান কত? তাহলে এই জায়গাটাতে একটু খেয়াল করে, এটা খুবই চমৎকার প্রবলেম। এইটা তোমরা পরীক্ষার হলে অনেকভাবেই পাইছো, যতগুলো পরীক্ষা দিছো এতদিন, সামনে দিবা। তো এটা সলভ করার অনেকগুলো ওয়ে আছে। সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে একটা শর্টকাট যদি তুমি জানতে পারো। এখন কি আছে দেখো, আমাদেরকে প্রথমে বলেছে ঘনত্ব একই, তার মানে কি সমান ভরের দুইটি তামার তার, তামার তার মানে তাদের উপাদান এক প্লাস তাদের কি ঘনত্ব এক। তো আমাদেরকে বলছে প্রথম তারের দৈর্ঘ্য দ্বিতীয় তারের দ্বিগুণ। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখবা এন এর মানটা বলে দিছে হচ্ছে দ্বিগুণ। এন এর মানটা কেন আমি একটু পরে বলতেছি, দ্বিগুণ বলে দিছে। তো আমাদেরকে বলছে প্রথম তারের রোধ, দ্যাট মিনস এটাকে আমি যদি ধরে নিই, মনে করো যে আর ড্যাশ, তাহলে দ্বিতীয় তারের রোধের মান কত? তাহলে দ্বিতীয় তারটাকে আমি ধরে নিচ্ছি অ্যাকচুয়ালি আর। ওকে, তাহলে আমাদেরকে দ্বিতীয় তারের রোধের মানটা বের করতে বলতেছে। তাহলে আমাদের শর্টকাটটা কি হবে? শর্টকাটটা হবে, খেয়াল করো, এই যে আর ড্যাশ ইকুয়ালস টু এন স্কোয়ার আর। এই শর্টকাটটা তোমরা জানো কিনা, জানার কথা। তাহলে এই ক্ষেত্রে কোনটা আসলে কি বোঝায়? এখানে এইটা যেটা সেটা হলো প্রথম তার, এটা কি প্রথম তারের রোধ, আর এটা হচ্ছে দ্বিতীয় যে তারটা থাকবে ওই তার। বুঝা গেছে? তো আমাদেরকে দেখো, এই যে প্রথম তার যেটা আছে এটার রোধটা দেওয়া আছে কত? 9। ওকে, আমাদেরকে বলছে দ্বিতীয় তারের রোধের মান কত। তাহলে এটা হচ্ছে কি 9 ইকুয়ালস টু এন এর মান কত? 2, যেহেতু দ্বিগুণ বলছে তাহলে 4 ইন্টু আর। তাহলে আমাদেরকে এই আর এর মানটা বের করতে হবে। আর ইকুয়ালস টু কি হবে? 9/4। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝা গেছে? এই জায়গাটাতে কনফিউশনের কোনো কারণ নাই। প্রথম তার কোনটা, দ্বিতীয় তার কোনটা, এটা মাথায় রাখবা। কত গুণ বলছে এটা মাথায় রাখবা, ফর্মুলা অ্যাপ্লাই করবা, খেলা শেষ। নেক্সট, আচ্ছা, সার্কিটের যে প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। এই তড়িতের অধ্যায়গুলো থেকে সবসময় কিন্তু সার্কিট থেকে একটা কোয়েশ্চেন থাকেই। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল একটা প্রবলেম। সো এখানে হচ্ছে কি কারেন্ট ডিভাইড হয়েছে, সো আমাদের কেভিএল এটাই অ্যাপ্লাই করে এখান থেকে খুব ভালো মতো শর্টকাট ভাবে আনসারটা বের করে ফেলতে হবে। বুঝাইতে পারছি? তো কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করা যায়, তোমাদের এই কারেন্টের প্রবলেমগুলো নিয়ে অনেক বেশি প্রবলেম হয়। সো আশা করি এই প্রবলেমটা দেখার পরে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, তো 5 এম্পিয়ার থেকে একটা কারেন্ট এই দিক থেকে ঢুকতেছে, যেখানে 2টা ওহম দেওয়া আছে, 3 ওহম এবং 4 ওহম। তো জেনারেলি কি হবে, কারেন্ট এই 3 ওহম দিয়ে যাবে, এদিক দিয়ে হচ্ছে 4 ওহম দিয়ে যাবে। কথা বুঝছো? তাহলে দেখো, এদিক দিয়ে হচ্ছে আমার যাচ্ছে, মনে করো যে যেহেতু তারা এখানে ইন্ডিকেট করে দেয় নাই, আমি ধরে নিচ্ছি এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের I1। ওকে, আর এদিক দিয়ে যাচ্ছে I2। তাহলে কারেন্টটা কি হয়েছে, ডিভাইড হয়ে গেছে না? কারেন্ট ঢুকতেছিল 5 এম্পিয়ার, এদিক দিয়ে I1, এদিক দিয়ে I2, ডিভাইড হয়ে গেছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যদি এই I2 এর মানটা বের করতে চাই, তাহলে আমাদের শর্টকাটটা হচ্ছে, এই জায়গাটা মাথায় রেখো, শর্টকাটটা হবে, আচ্ছা, আমরা যদি I2 বের করতে চাই, I2 ইকুয়ালস টু হবে, উপরে হবে তুল্য রোধ, পোলা বর্তনী যেটা আছে ওইটার তুল্য রোধ ডিভাইডেড বাই, আমরা যেটার ক্ষেত্রে I নিচ্ছি ওইটার অহম নিব। I2 নিচ্ছি, ওইটার অহম কত? 4। তার মানে হচ্ছে R2 হবে ইন্টু পুরা বর্তনীতে যে আইটা আছে ওই আই এর মানটা। বুঝাইতে পারছি? আবারও বলতেছি, যেই কারেন্টের কথা বলবে বের করার জন্য, ওই কারেন্ট ইকুয়ালস টু তুল্য রোধ পুরা বর্তনীর ডিভাইডেড বাই ওই কারেন্টের যে অহমটা আছে বা রোধটা আছে ওইটা, ইন্টু পুরা বর্তনীর যে আইটুকু আছে ওইটা। বুঝতে পারছি? তাহলে আমি যদি একটু বসানোর চেষ্টা করি, তারও আগে আমাকে তুল্য রোধ বের করতে হবে। তো এখান থেকে আমি যদি তুল্য রোধ বের করার ট্রাই করি, তাহলে এখানে দুইটাই আছে হচ্ছে সমান্তরালে। দ্যাট মিনস আমি বলতে পারি 1/RP ইকুয়ালস টু আছে কত, 1/3 প্লাস এখানে কত, 1/4। ওকে, সো এখান থেকে আমরা যদি একটু লসাগু করি, 12, 4 প্লাস 3। ওকে, তাহলে আলটিমেটলি এখান থেকে 1/RP ইকুয়ালস টু আসতেছে কত, 4 আর 3 কত, 4, 5, 6, 7। সুতরাং এটা হচ্ছে 1/RP এর মান। সো এখানে অনেকেই তাড়াহুড়া করতে যে কি করে,
আরপি এর মানটা এখানে বসাইতে হবে যেহেতু তুল্য রোধ, বাট সে বসায় দেয় 1/RP এর মানটা। সো এখানে একটু ইনভার্স করে নিতে হবে। এখান থেকে আরপি ইকুয়ালস টু হবে কত, 12/7। তাহলে একটু খেয়াল করো যে তুমি আরপি বসাচ্ছ নাকি 1/RP বসাচ্ছ। সো অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি একটু বসানোর চেষ্টা করি তাহলে খেয়াল করো, তাহলে I2 ইকুয়ালস টু হবে, তুল্য রোধটা কত পাইছি আমরা, তুল্য রোধটা পাইছি আমরা 12/7 ডিভাইডেড বাই R2 এখানে কত 4 ইন্টু কত এখানে আছে পুরা বর্তনীর যে এম্পেয়ারটা সেটা হচ্ছে 5 এম্পেয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 12 ইন্টু 5 ডিভাইড বাই 4 ইন্টু কত 7। তাহলে এখান থেকে 4 দিয়ে কাটলে 3 4 12, সুতরাং এখানে হবে 3 5 15 ডিভাইডেড বাই 7। দ্যাট ইজ আওয়ার রিয়েল আনসার। এন্ড এটা হচ্ছে কি, এটা হবে আমাদের এম্পেয়ার। বোঝা গেছে কিনা, বুঝছো কিনা তোমরা? জাস্ট আমরা কারেন্ট ডিভাইডারের যে রুলটা আছে ওইটা অ্যাপ্লাই করছি, দেন আমরা এখান থেকে তুল্য রোধ বের করছি, তুল্য রোধটা বের করে জাস্ট আমরা মানটা বসাই দিছি, চলে আসছে। কঠিন কিছুই না, এইভাবেই কিন্তু কোয়েশ্চেনটা আসে এবং এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। ওকে, নেক্সট। আচ্ছা, কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের 36 মাইক্রো কি টেসলা মান এবং অনুভূমিক উপাংশ দেওয়া আছে 18 মাইক্রো টেসলা, ওই স্থানে বিনতি, আমাদেরকে বলতেছে ওই স্থানে বিনতি কোণটা কত এবং উলম্ব উপাংশটা কত। বিনতি কোণটা মূলত হচ্ছে আমাদেরকে যে ডেলের মানটা বের করতে বলতেছে, এটা হচ্ছে বিনতি কোণ। সো এখানে আমাদেরকে প্যারামিটারটা একটু জানতে হবে যে কি কি দেওয়া আছে। যেমন এখানে বলছে ভূচৌম্বক ক্ষেত্রের মান, তাহলে ভূচৌম্বক ক্ষেত্রের মানের ক্ষেত্রে আমরা এটা কি বসাই, বি। অনুভূমিক উপাংশের ক্ষেত্রে আমরা কি বসাই বলতো, এইচ। মনে পড়তেছে? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে অনুভূমিক ক্ষেত্রে যে এইচ ইকুয়ালস টু বি কজ ডেল। সো এই ডেলটাই হচ্ছে আমাদের বিনতি কোণটা। তাহলে আমরা যদি এখান থেকে ডেলটা বের করতে চাই, ডেল ইকুয়ালস টু হবে কজ ইনভার্স অফ কত, এইচ ডিভাইডেড বাই বি। ওকে, তাহলে এখানে যদি আমরা একটু মানটা বসাই তাহলে দেখো কজ ইনভার্স এইচ এর মানটা কত এখানে 18 আর বি এর মানটা কত এখানে 36। তাহলে এখান থেকে কাটাকুটি করলে থাকে হচ্ছে হাফ। সো কজ ইনভার্স অফ হাফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা হচ্ছে পাইছি কি, আমরা পাইছি হচ্ছে মূলত এই বিনতি কোণ যেটা আছে ওইটা। বোঝা গেছে? যেহেতু আমরা বিনতি কোণ পাইছি তাহলে এখান থেকে আমাদের কি দরকার, এখান থেকে আমাদের দরকার মূলত এই যে পরে বলছে উলম্ব উপাংশটা কত। তাহলে উলম্ব উপাংশ থেকে আমরা সূত্রটা জানি যে উলম্ব উপাংশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভি, তাই তো? তাহলে ভি বাই এইচ ইকুয়ালস টু আমরা জানি টেন থেটা। এগুলাই কিন্তু শর্টকাট, কারণ এখানে আলাদা করে কোনো কিছু তোমাকে বের করতে বলে না। এখানে কয়েকটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলোই তোমার জন্য শর্টকাট, ওইটাই তোমাকে জানতে হবে পরীক্ষার হলে পারার জন্য। তাহলে এখান থেকে আমরা যদি ভি বাইর করি, যেহেতু অনুভূমিক উপাংশটা দেওয়া আছে, আমাদের এই যে এইচ এর মানটা দেওয়া আছে, তো আমাদেরকে বের করতে বলছে উলম্ব উপাংশ। তাহলে এটা হবে কি এইচ টেন থেটা। থেটা মানে অ্যাকচুয়ালি এই যে আমাদের বিনতি কোণ যেটা আছে ওইটা, বিনতি কোণ যেটা আছে ওইটা। তাহলে এখান থেকে এইচ এর মানটা কত, এইচ এর মানটা দেওয়া আছে 18 মাইক্রো টেসলা, ঠিক আছে, ইন্টু টেন থেটা মানে টেন কত এখানে 60 ডিগ্রি মানে হচ্ছে √3। তাহলে আলটিমেটলি আমাদের মানটা বের হচ্ছে 18 √3 মাইক্রো টেসলা। ঠিক আছে, আই থিঙ্ক কারোরই না বোঝার কথা না। ঠিক আছে, বুঝছি তো? নেক্সট। আচ্ছা, একটি দিক পরিবর্তিত প্রবাহের সমীকরণ দেওয়া আছে আমাদেরকে, একটা বড় সমীকরণ দেখে তোমরা ঘাবড়ে যাও না, ঠিক আছে? সমীকরণ দিয়ে আমাদের কিচ্ছু আসে যাবে না। সো এর গড় মান এবং বর্গমূল গড় বর্গর মান নির্ণয় করে, এটা হচ্ছে আরএমএস। ঠিক আছে, আরএমএস আমাদেরকে বলছে কি যে গড় মানটা বের করতে এবং বর্গমূল গড় বর্গের মানটা নির্ণয় করে, আরএমএস যেটা আর কি। এটা হচ্ছে ইংলিশ নামটা অনেক সুন্দর, বাট বাংলা নামটা কেমন যেন একটু পেছানো, বাট এটাকে মাথায় রাখবা আরএমএস বের করতে বলতেছে। ঠিক আছে, রুট মিন স্কোয়ার। তো এখন আমাদেরকে এখানে কি দেওয়া আছে অলওয়েজ মাথায় রাখবা, তোমরা তরঙ্গ থেকে পড়ে আসছো বা শর্টকাট যখন দেখাইছিলাম তখনও দেখছো, এইটা মূলত হচ্ছে আমাদের আই নট। এটা আমাদের কি আই নট। ওকে, কারণ একটা জিনিস মাথায় রেখো যে আই ইকুয়ালস টু প্রথমে যেটা থাকে এটা হচ্ছে আই নট, দেন হচ্ছে বাকি মানগুলো দেওয়া থাকে। ঠিক আছে, যেহেতু এটা ওয়েভ আকারে তোমার চিন্তা করতে হবে, যেহেতু এখানে ওয়েভের যে প্রপার্টিস গুলো আছে এটা মেনটেন করে। সো এখানে আমরা ওইখানে দেখছিলাম কি বিস্তার, ঠিক আছে, এখানে হচ্ছে তার কি আই নটটা। সো এখানে আই নটের মান কত, এখানে আই নটের মান হচ্ছে মূলত 50। আই নটের মান কত 50।
তো আমাদেরকে প্রথমে বলছে গড় মান। তাহলে গড় মান মানে অ্যাকচুয়ালি আমরা যেটা জানি সেটা হলো ধরো আই বার ইকুয়ালস টু, আমাদের এই মানটা মুখস্থ থাকার কথা 0.637 আই নট। ওকে, আচ্ছা, তো এখান থেকে যদি আমরা বের করার চেষ্টা করি, দেখো এটাকে আমরা বলতে পারি না 637, ধরো এখন জাস্ট ক্যালকুলেশনটাই আর কি, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে তো এই যে 3 গড় পয়েন্ট এদিকে চলে আসে, তাহলে এটা যে কথা এটাও সেম কথা। তাহলে এটার সাথে যদি আমরা আই নটকে গুণ করি, আই নট মানে কত 50, এখন আমরা কাটাকুটি করতে অনেক ইজি হবে। 50 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা হচ্ছে 20 হবে। 20 দিয়ে যদি 637 কে যদি তুমি একটু কাটাকুটি করো, তাহলে তুমি নিজেই এটা বের করে ফেলতে পারবা, মানটা চলে আসে প্রায় 31.85%-এর আশেপাশে। এটা তোমরা আইডিয়া করে ভাগ করে ফেলতে পারবা, আমি এটা আর সময় নষ্ট করতেছি না, ভাগ অঙ্ক জাস্ট। তারপর হচ্ছে 2, আমাদেরকে বলছে আরএমএসটা বাইর করতে, তাহলে আই আরএমএস, তাহলে আই আরএমএস সমান আমরা বলতে পারি সেম ভাবে 0.707 আই নট, এটা হচ্ছে মুখস্থ মান, মুখস্থ করে নিবা মানটা। তাহলে আমরা যদি এখান থেকে বের করতে চাই একইভাবে আমরা বলতে পারি 707 ডিভাইডেড বাই 1000 ইন্টু 50, একইভাবে 50 দিয়ে এটাকে ভাগ করলে 20, 20 দিয়ে এটাকে ভাগ করলে চলে আসে প্রায় 35.35%-এর আশেপাশে। এটা একটু ক্যালকুলেটর দিয়ে তোমরা নিজে মিলাই নিও, আমার মুখস্থ জাস্ট আগে করছিলাম একটু মনে আছে, বাট ভাগ করলে তোমরা নিজেরাই বুঝবা, আমি তো এখন ভাগ করে করে দেখাবো না তোমাদেরকে, নিজেরাই পারবা এটা। ওকে, তো এই হচ্ছে সিনারিওটা, আমাদেরকে আই নোটের মান দেওয়া আছে, আর এখানটাতে আমরা এই দুইটা হচ্ছে মুখস্থ করব, আমাদের যেই সরাসরি বইটাতে দেওয়া আছে, এটা যদি মুখস্থ করে ফেলে তাহলে আমাদেরকে বাকি মানটুকু বের করতে বেশি কষ্ট পোহাইতে হবে না আশা করি। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা, এখন আমরা চলে আসতেছি অ্যাকচুয়ালি আমাদের লেন্সের যে প্রবলেমগুলো আছে ওগুলাতে, এবং আমাদের এই যে একটা সাপেক্ষে আরেকটা, আমাদের যেই তোমার আলোর প্রতিসরণাঙ্ক, তারপর হচ্ছে আমাদের মিউ এর মান কিভাবে বের করতে হয়, তারপর দুইটা মিডিয়ামের মধ্যে যদি আলো চেঞ্জ হয় তখন মানগুলা কেমন চেঞ্জ হয়। সো এই ক্ষেত্রে মাথায় রাখবা, তুমি পড়বা হচ্ছে লেন্স আর প্রতিসরণাঙ্কের যে মেথগুলো আছে ওইগুলা। ওকে, আচ্ছা, আমি যদি তোমাকে লিখে দিই তাহলে এটা হচ্ছে তুমি প্রথমে পড়বা হচ্ছে প্রতিসরণাঙ্কের যেই প্রবলেমগুলো আছে, মিউর যে প্রবলেমগুলো আছে, দ্বিতীয় হচ্ছে লেন্স। এই দুইটা টপিক পড়লেই এখান থেকে আসলে এনাফ। সো আমাদেরকে কি বলছে দেখো, আমাদেরকে বলছে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 9/8। তাহলে আমরা যদি এটা প্রতিসরণাঙ্ক দিয়ে প্রকাশ করি কাচের সাপেক্ষে, তাই না, তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে বলছে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, সরি, তাহলে পানির সাপেক্ষে মানে হচ্ছে এটা যদি মিউ হয় তাহলে পানি হচ্ছে এখানে, আমাদেরকে বলছে কি কাচের মানে এটা হচ্ছে গ্লাস, তাহলে এটার মান হচ্ছে কত 9/8। বোঝা গেছে? আচ্ছা, তারপর বলছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, তাহলে এটা হচ্ছে মিউ, তাহলে আমাদেরকে বায়ুর সাপেক্ষে এ মানে, আবার বলছে কাচের মানে গ্লাস, তাহলে এটা হচ্ছে 3/2। ওকে, আচ্ছা, তো এখন আমাদের কোয়েশ্চেন বলতেছে যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত, তাহলে এটা হচ্ছে মিউ, তাহলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কত, এটা আমাদেরকে বাইর করতে বলছে। ওকে, আচ্ছা, তো একদম ফান্ডামেন্টালে যাও, যেমন এখানে বলছে কি পানির সাপেক্ষে গ্লাসে, মানে দুইটা মিডিয়াম যেখানে আছে ওইটাই নিবা, ঠিক আছে। বায়ু তো কোনো আসলে একটা নর্মাল মিডিয়াম যে এটা অলওয়েজই ইউজ হয়, বাট যখন তোমাকে দুইটা আলাদা আলাদা মিডিয়াম বলবে ওইটাই তুমি নিয়ে কাজ করবা। তো আমরা সূত্র মধ্যে কি জানি, সূত্র মধ্যে আমরা জানি যে মিউ ডাব্লিউ জি, এটা ইকুয়ালস টু আমরা জানি অ্যাকচুয়ালি মিউ জি ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ, অর্থাৎ পরে যেটা থাকে ডান পাশে ওইটা এখানে বসাবা, বাম পাশে যেটা থাকে ওইটা এখানে বসাবা। আর বেসিক্যালি কোনো মিডিয়াম যদি না দেওয়া থাকে তাহলে আমরা বসাই এয়ার বা বায়ু মিডিয়াম যেটা আছে ওইটা। বোঝা গেছে? তো এখান থেকে আমাদেরকে বলছে এটা বের করার জন্য, তাহলে সিম্পল ভাবে আমরা এখান থেকে বের করতে পারি এটা ইকুয়ালস টু, দেখো এই মানটা তো জায়গায় আছে, এই মানটা কত, এই মানটা হচ্ছে 3/2 ডিভাইডেড বাই এটা নিচে আসবে, কারণ এটা দিকে নিয়ে আসছে, এটা তো নিচেই আসবে, তাহলে এটার মানটা কত দেওয়া আছে 9/8। ওকে, তাহলে সিম্পল ভাবে এটা হবে 3/2 ইন্টু 8/9, এটা কাটাকুটি করলে এখানে হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে কত 3 3 9, সো আনসার চলে আসতেছে 4/3। বোঝা গেছে? বুঝছো তো? এগুলা নিয়ে অনেকে পেজ গুছ খাও, বাট আশা করি যেইটাতে দুইটা মিডিয়াম দেওয়া থাকে ওইটা নিয়ে দেন বাকিগুলাতে এয়ার মিডিয়াম কিংবা বায়ু মাধ্যম বসায় বাকি মেথগুলো করে ফেলতে পারবা ইজিলি, কিন্তু তুমি এই মানটা পেয়ে যাবা। ওকে, নেক্সট। তো এটা খুবই চমৎকার একটা প্রবলেম, এই প্রবলেমটা আসলে অনেকটাই বলা যায় অবজেক্টিভ দিয়ে বের করে ফেলা যায়, মানে জাস্ট দুইটা মান মাথায় রাখলে তোমার পরীক্ষার হলে ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে পারবা শর্টকাট ইউজ করে। আর পরীক্ষার হলে এই দুইটার বাইরে আর আসেও না যদি এই টাইপের কোশ্চেন আসে।
তো আমাদেরকে কি বলছে, একটি সমবাহু প্রিজমের প্রতিসরণাঙ্ক √2 হলে তার ন্যূনতম বিচ্যুতি কোণ কত। তা আমাদেরকে বলছে বিচ্যুতি কোণটা বের করার জন্য, রাইট। আচ্ছা, মানে আলটিমেটলি আমাদেরকে বের করতে বলতেছে এই যে বিচ্যুতি কোণ মানে তো এটা, এই যে এটা বের করতে বলছে বিচ্যুতি কোণ, আমরা তো সবাই জানি সেটা। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা ইউজ করব কি, আমরা ইউজ করব যখন আমাদেরকে বলে দেওয়া থাকবে সমবাহু ত্রিভুজের অথবা প্রিজমের প্রতিসরণাঙ্ক, তখন মাথায় রাখবা যখনই সমবাহু বলবে তখনই এই যে √2 যদি দেওয়া থাকে তাহলে আনসার হবে কত, 30। মানে আমি জাস্ট রুলটা একটু লিখে দিই। প্রথমটা হচ্ছে যদি এর মানটা মানে কোণের মান মানে কি, সমবাহু ত্রিভুজের কোণের মান হচ্ছে এ, তাহলে এর মান যদি 60, প্রতিসরণাঙ্কের মান যদি √2 হয়, তাহলে আমাদের বিচ্যুতি কোণের মান অলওয়েজ হবে 30°। কিন্তু যখন তোমাকে বলবে সমবাহু ত্রিভুজ, তাহলে অটোমেটিকই এর মান 60, তখন যদি প্রতিসরণাঙ্ক 3 বলে √3, তখন আনসার হবে 60°। বুঝা গেছে? তাহলে এটার ক্ষেত্রে আনসার কি হবে, √2 বলছে 60 আছে, তাহলে আমাদের কোণ কত হবে, কোণ হবে 30°। বুঝা গেছে? যদি আমাদের বলতো প্রতিসরণাঙ্ক √3, তাহলে আনসার হতো নিচেরটা। যদি তোমার এইটা মনে না থাকে, সে ফর এক্সাম্পল তোমার ধরো পরীক্ষা হলে এই দুইটা জিনিস মাথায় থাকলো না, তখন কি করবা? আচ্ছা, ওকে, তখন কি করবো? তখন হচ্ছে আমাদের সূত্রটা আমরা সবাই জানি আই গেস, সেটা হচ্ছে কি বলতো, মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস বিচ্যুতি কোণ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কত, সাইন a/2। ঠিক আছে, আমি যদি ভুল করে না থাকি। তো এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। তো সেক্ষেত্রে তোমার যদি এখানে মানটা দেখা মাত্র মনে থাকে, তাহলে আনসারটা দিয়ে আসতে পারো সিম্পল ভাবে এখানে 30°। ওকে, কারণ তুমি তো আগে থেকে জানো এটা আনসার কি হবে, এটাতে মান বসানো লাগবে না, যেহেতু তোমাদের এমসিকিউ। সো এখানে আসলে আলাদা করে তোমাকে এটা দেখানোর যেহেতু কোনো অবকাশ নাই, সো তুমি এই রুল দিয়ে অ্যাপ্লাই করে আনসার করে দিয়ে আসতে পারবা। ওকে, নেক্সট। আচ্ছা, দেখো বলছে 0.4 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি চির হতে 1 মিটার দূরত্বে অবস্থিত পর্দার উপর ব্যতিচার সজ্জা সৃষ্টি হলো। তাহলে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে অ্যাংস্ট্রমে। তাহলে পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার পট্টির কি বলছে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে এক্স এর মান বের করতে বলতেছে। ঠিক আছে, ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, এই যে পরপর দুইটা উজ্জ্বল এবং অন্ধকার, তাইলে এই মনে করো যে এটা হচ্ছে আমাদের উজ্জ্বল, এটা হচ্ছে অন্ধকার। তাহলে আমাদেরকে বলছে পরপর দুইটা মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা হচ্ছে আমাদের কত, এক্স এর মানটা কত। তা আমাদের কি কি গিভেন ডাটা দেওয়া আছে, গিভেন ডাটা দেওয়া আছে এত মিটার ব্যবধান বিশিষ্ট। তাহলে এটা কি কি ব্যবধান বলতেছে, এটা হচ্ছে মূলত এর মানটা, এর মানটা। তারপর হচ্ছে দুটি চির হতে এত মিটার দূরত্ব অবস্থিত পর্দার উপর ব্যতিচার সজ্জা। তাহলে পর্দার দূরত্ব মানে তোমার ওই উৎস থেকে পর্দার দূরত্ব, মধ্যবর্তী যে দূরত্বটুকু আমরা হিসাব করি, এটাকে বলি আমরা মূলত এই যে কি বলি বলতো, ডি এর মানটা। তারপর হচ্ছে তাহলে আমাদেরকে বলছে কি যে এটা যদি তার তরঙ্গ দৈর্ঘ্য হয়ে থাকে, তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরা ও অন্ধকার পট্টির ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব কত, দ্যাট মিন্স এক্স এর মান বের করতে বলছে। তো এক্স এর মান আমরা বের করবো এখানে কিভাবে, ডি ল্যামডা ডিভাইডেড বাই 2a। ওকে, আচ্ছা, এখানে ডি এর মানটা কত দেওয়া আছে, 1 মিটার এসআই এককে, কিন্তু এখানে ল্যামডার মানটা এসআই এককে দেওয়া নাই। তো আমরা ল্যামডার মানটাকে এসআই এককে নিয়ে যাই, তাহলে 1 এংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার। তারপর হচ্ছে 2a, 2 ইন্টু এর মানটা কত দেওয়া আছে, ব্যবধানটা দেওয়া আছে 0.4 মিলিমিটারে দেওয়া আছে, আমরা মিটারে নিব 10⁻³ ঠিক আছে। তো বাদবাকি যে হিসাবটা এটুকু তো তোমরা পারবাই, পারা যাবে না, করার চেষ্টা করি তো একটু দেখো তো। এখান থেকে আমরা বলতে পারি 6 × 10⁻, যেহেতু এখানে 3টা আছে, তাহলে এখানে হবে -7। ওকে, কারণ এই যে এই 3টা শূন্য এখানে চলে গেলে হয়ে যাবে কি -7। আর নিচে কি আছে, ধরে নিলাম 4 দুগুণা 8 ইন্টু 10⁻, এখানে -4 হয়ে যাবে। 4 দুগুণা 8, যেহেতু একটা 0 পয়েন্ট আছে, এটা এখানে যুক্ত হয়ে যাবে, পয়েন্ট যেটা থাকবে ওইটা যুক্ত হয়। আর যদি পয়েন্ট না থাকে, যদি শুধুমাত্র শূন্য থাকে সংখ্যার ডান পাশে, তাহলে ওইটা হয়ে যাবে এখান থেকে জাস্ট মাইনাস, মানে প্লাস হবে আর কি। তাহলে প্লাসে মাইনাসে এখান থেকে কেটে থাকবে 10⁻⁷। এখানে যেহেতু পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট থাকলে আলটিমেটলি মাইনাস হয়, তাহলে দুইটা মাইনাসের যোগ হবে, তাহলে -4 হয়ে যাবে এখানে। বুঝা গেছে? তো বাদবাকি কাজ কি, এখানে বাদবাকি কাজ হচ্ছে ধরো 6/8 ইন্টু 10⁻⁻7 প্লাস 4। ওকে, তাহলে এখান থেকে আমাদের কাটাকাটি করি, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, তার মানে হচ্ছে 3/4 10⁻⁻7 আর 4, 4
5 6 7 মানে হচ্ছে কত 10⁻³ তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। সো এটাকে তোমরা একটু ভাঙায় লিখতে পারো, ভগ্নাংশ দিয়ে দিয়ে আসতে পারো, এটা তোমার ইচ্ছা। বাট এগুলো ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায়, কিন্তু ইজি, আহামরি কঠিন না। বুঝা গেছে? নেক্সট। তো বলছে কাচের উপর একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এমন ভাবে আপতিত হলো যে প্রতিফলিত আলো সম্পূর্ণভাবে সমতলে সমবর্তিত হয়ে যায়। কাচের প্রতিসরণাঙ্ক 1.73 হলে আপতিত আলোর আপতন কোণ কত? তাহলে দেখো, যদি তোমাদেরকে প্রতিসরণাঙ্ক দিয়ে থাকে আর যদি আনসারে বের করতে বলে যে আপতিত আলোর আপতন কোণ কত, তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র একটাই জানি, আমরা জানি কি মি ইকুয়ালস টু tan থিটা। অবশ্যই এই জায়গাটাতে একটু খেয়াল করবা, বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলটা তোমরা করো। তাইলে মি ইকুয়ালস টু tan থিটা যদি বলে, আমাদেরকে দেওয়া আছে মিউর মানটা, তো আমরা বের করবো হচ্ছে কত tan থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স কত মিউ, তার মানে হচ্ছে tan ইনভার্স মিউর মানটা কত দেওয়া আছে এখানে, এটাই তো মিউর মানটা, তাহলে 1.73। ঠিক আছে, 1.73। তাহলে এখানে আনসারটা কত আসবে? এখন তো ভাইয়া এটা কিভাবে বের করব, কারণ ইনভার্সের পরে হচ্ছে আমাদের ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে ভগ্নাংশ দিয়ে তো এটা বের করা ক্যালকুলেটর ছাড়া অসম্ভব। তো তোমরা আসলে এই জায়গাটাতে একটা চালাকি বুঝতেছো না, কারণ তোমরা নিজেরা এই জিনিসগুলো একটু খেয়াল করো না কেন জানো? তোমরা একটু ক্যালকুলেটর হাতে নাও, নিয়ে দেখো তো √3 এর মানটা কত আসে। একটু একটু নাও, হাতে নাও ক্যালকুলেটর, কত আসছে? নিশ্চয়ই এক্স্যাক্টলি দেখতেছো, আসতেছে 1.73। তাহলে তোমরা কাজ হচ্ছে √3 √2 √4 তো জানো তোমরা, যেগুলা মানে তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, ওগুলার ক্ষেত্রে বের করে রেখে দিবা। যেমন 3 4 5 7, তারপর হচ্ছে 10, এগুলোর ক্ষেত্রে কত আসে, এটাগুলো অবশ্যই তোমরা একটু আইডিয়া করে মানগুলো মুখস্থ করে নিবা, তাহলে এই প্রবলেমটা হবে না। তাহলে এটা √3, তাহলে √3 হইলে আনসারটা কত হবে? 60°। ঠিক আছে, 1/√3 এর মানটা কত ওইটা মনে রাখবা, মানে যেগুলো অ্যাকচুয়ালি তোমার ত্রিকোণমিতিক অনুপাতের কোণগুলো, ওগুলো এটলিস্ট মাথায় রাখবা। ঠিক আছে, 1/√3 1/√2 √3/2 এই মানগুলোর আসলে ভগ্নাংশ আকারে কি কি আসে ওগুলো তুমি একটু মুখস্থ করবা, কারণ ওইগুলাই দিয়ে দিয়ে পরীক্ষায় নিশ্চয়ই এমন কোনো মান দিবে না যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারো না। বুঝতে পারছি? ওকে, নেক্সট। তো কি বলছে, আলোর বেগে চলমান একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত? তাহলে আলোর বেগে চলমান একটি মিটার স্কেলের দৈর্ঘ্য, তাহলে দেখো মিটার স্কেল ধরে নিলাম, L0 ইকুয়ালস টু কত 1 মিটার, আলোর বেগে b ইকুয়ালস টু কত c। তাহলে আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি যে L ইকুয়ালস টু L0 √1 মাইনাস b²/c²। তাহলে আমরা যদি একটু মানটা বসাই, ধরো L এর মান তো ধরো 1 L0, তাহলে রুটের ভিতরে আছে 1 মাইনাস b² মানে কত c², তাহলে c² কাটা, তাহলে 1 ইন্টু √1 মাইনাস এটা কাটা থাকলে থাকে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 0, তাহলে আলটিমেটলি মানটা চলে আসতেছে 0। এই প্রবলেমটা আসলে খুবই খুবই ফেমাস এবং খুবই কমন একটা প্রবলেম। তোমরা প্রশ্ন ব্যাংকে বলো কিংবা পরীক্ষার হলে বলো কিংবা কোচিং সেন্টারে বলো, এই কোয়েশ্চেনটা অনেক বেশি ফেস করছো। তো এখানে বলছে কি যে 10 AMU ভরের সমতুল্য শক্তি সমান কত? তো এই জায়গাটাতে হচ্ছে 10 না দিয়ে বলে দিতে পারে যে 1 AMU অথবা 5 AMU, নাম্বারটা চেঞ্জ করে দিয়ে বলে দিয়ে সমতুল্য শক্তির পরিমাণটা আসলে কত। তো আমাদের এই জায়গাটাতে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য যেটা জানতে হবে সেটা হলো, খেয়াল করুন, 1 AMU ইকুয়ালস টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, অথবা যদি আমরা কেজিতে হিসাব করি 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। ওকে, তো যেহেতু আমাদেরকে বলছে শক্তি সমান কত, তাহলে আমরা শক্তি এককে বের করব। এখানে কি আছে দেখো 10 AMU, তাহলে একে যদি হয় এইটা, তাহলে 10 AMU তে হবে দেখো 931.5 ইন্টু 10, দ্যাট মিনস মেগা ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস এখানে আসবে 9315 মেগা ইলেকট্রন ভোল্ট, অথবা 9315 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। ওকে, সিম্পল থিঙ্কিং, জাস্ট এটা মনে থাকলে বাকি সবগুলো তুমি বের করতে পারবা। বুঝতে পারছি? নেক্সট। এই প্রবলেমটা খুবই খুবই ফেমাস, যে কোনো ভর্তি পরীক্ষায় তোমরা এই প্রবলেমটা পাবার কথা, প্রশ্ন ব্যাংক খুললেই তোমরা এটা অবশ্যই পরিচিত মনে হবে। সো এই কোয়েশ্চেনটা তোমরা একটু নিজেরা পোজ করে সলভ করার চেষ্টা করো 5 সেকেন্ডের মধ্যে, তাও ক্যালকুলেটর ছাড়া। ঠিক আছে, যদি করতে না পারো দেখো আমি করার চেষ্টা করি। এটার আনসার হচ্ছে 5 ইন্টু t half ইকুয়ালস টু 30, সুতরাং t half ইকুয়ালস টু
6 days। এটা আনসার হচ্ছে 6 দিন। কিভাবে করছি? ম্যাজিক। ওকে, সো চলো আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই। তো মনে করো যে 50% পার্সেন্ট যদি দেওয়া থাকে, 50% বা এটাকে আমরা অর্ধেক বলতে পারি, অর্ধেক অর্ধেক অংশ অবশিষ্ট থাকতে তার সময় যায় কতটুকু? টি হাফ, মানে অর্ধায়ু। ওকে, বোঝা গেছে তো? তাহলে এটাকে যদি আমি আর একটু অর্ধেক করে নিই, তাহলে 25% বা 1/4 অংশ অবশিষ্ট থাকতে তার সময় নেবে কত? 2 টি হাফ। ওকে, তাহলে সিমিলারলি এটা যদি অর্ধেক করি, 12.5% বা 1/8% অবশিষ্ট থাকতে সময় নেবে কত? 3 টি হাফ। ওকে, আচ্ছা, ওকে। তাহলে একইভাবে যদি 12.5কে আমরা অর্ধেক করি, কত হবে? 6.25% বা 1/16 অংশ অবশিষ্ট থাকতে সময় নেবে 4 টি হাফ। একইভাবে এটা যদি অর্ধেক করি, 3.125% অথবা 1/32% অবশিষ্ট থাকতে সময় নেবে 5 টি হাফ। একটু পর্যন্ত দেওয়া থাকে, 32 এর পরে সাধারণত দেওয়া থাকে না, এর মধ্যেই থাকে সকল প্রবলেমগুলো। তো আমাদেরকে কি বলছে? প্রশ্নে দেওয়া আছে 1/32 অংশে ফিরে আসতে তার সময় নিচ্ছে কত? 30 দিন। বাট আমরা পাইছি শর্টকাটে কত? সময় নিচ্ছে কত? 5 টি হাফ। তাহলে এই জায়গায় একটু ভাইয়ারা খেয়াল করো যে আমরা আমাদের শর্টকাট থেকে পাইছি যে সে 1/32 অংশে ফিরে আসতে সময় নিচ্ছে কত? 5 টি হাফ। বাট প্রশ্ন বলছে কত? 30 দিন। তাহলে এটা হবে, এটা সমান 30। সো টি হাফ ইকুয়ালস টু হবে 6 days। তাহলে তোমার কি একটু কষ্ট করে একটু মুখস্থ করাটা কঠিন লাগবে? এগুলো মুখস্থ করলে তুমি এই টাইপের সকল প্রবলেম যে কোনো পরীক্ষায় যে কোনো সময় তুমি সলভ করতে পারবা ক্যালকুলেটর ছাড়া। বোঝা গেছে? এই প্রবলেমটা ক্যালকুলেটর ছাড়া সলভ করাটা, ইমাজিন করাটা অনেকের জন্য কষ্টের। সো আশা করি এই প্রবলেমটা তোমরা সলভ করতে পারবা। ওকে, আচ্ছা, নেক্সট বলছে ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগে রয়েছে, এর নিঃসারক প্রবাহ হচ্ছে কত? 1 মিলি অ্যাম্পিয়ার এবং পিট প্রবাহ 0.06 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ। সো বিবর্তন গুণক আলফা এর মান বের করো। তাহলে এই প্রবলেমটা তোমরা নিজেরা একটু করো, কারণ এটা সিম্পল প্রবলেম। কি বলছে? যে ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগ রয়েছে, এর নিঃসারক প্রবাহ, দ্যাট মিনস নিঃসারক প্রবাহ মানে অ্যাকচুয়ালি আই, কি ইমিটার, আই ই এর মান দেওয়া আছে। পিট প্রবাহ মানে অ্যাকচুয়ালি এখানে মানটা দেওয়া আছে আই বি। ওকে, তো বলছে আমাদের আলফা বিবর্তন গুণক বাড়ি করতে। আমরা জানি আলফা ইকুয়ালস টু কত? আমরা জানি আই সি বাই আই ই। ঠিক আছে, আই সি বাই আই ই। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস জানি, সেটা হলো আই ই ইকুয়ালস টু আই সি প্লাস আই বি। সো এখান থেকে আমরা বলতে পারি দেয়ারফর আই সি ইকুয়ালস টু আই ই মাইনাস আই বি। তাহলে এখান থেকে আমরা যদি একটু বসাই, তাহলে আইসি সমান বলতে পারি যে আই ই মাইনাস আই বি ডিভাইডেড বাই আই ই। ওকে, তাহলে আই ই এর মানটা কত বলছে এখানে? 1 মিলি অ্যাম্পিয়ার। মিলিটা মিলি থাক, মিলি আমরা চেঞ্জ করবো না, আনসারটা তো মিলিতেই আসবে। কারণ আমরা একক দিয়ে এককে ভাগ করলে এই জায়গাটাতে এককের আর তো কোনো পরিবর্তন করা লাগতেছে না, যেহেতু ভাগ হচ্ছে সেম একক দিয়ে। তো এখানে হচ্ছে 0.06 ডিভাইডেড বাই 1। সো এখানে দেখো 1 মাইনাস 0.06 মানে হচ্ছে 0.94 মিলি অ্যাম্পিয়ার। বোঝা গেছে? বুঝছো তো? মিলি অ্যাম্পিয়ার হবে না, একক হবে না, যেহেতু এখানে ভাগ হয়ে যাবে। এটা কোনো একক থাকবে না, কারণ তো দুইটা একক তো সেমই না, তো সেমটা দিয়ে সেমটা ভাগ করলে তো এখানে কোনো একক থাকে না। ওকে, নেক্সট। তো এটা হচ্ছে কি বলছে, যে আমাদের একটা গ্যালাক্সি দিয়ে বলতেছে আমাদের গ্যালাক্সির সাপেক্ষে 770 কিলোমিটার পার সেকেন্ড দ্রুতিতে দূরে সরে যাচ্ছে। তাহলে হাবল ধ্রুবকের মান দেওয়া আছে, এই যে আমাদের এইচ এর মানটা দেওয়া আছে। ঠিক আছে, বলছে কি যে কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে হাবল ধ্রুবকের মান, ডিভাইডেড বাই কত আছে এখানে? এটা হচ্ছে কত? এমপিসি, মেগা পারসেক, হলে আমাদের গ্যালাক্সি থেকে এই গ্যালাক্সিতে দূরত্ব কত? তাহলে আমরা হাবল ধ্রুবকের ক্ষেত্রে সূত্র কি জানি? আমরা জানি বি ইকুয়ালস টু এইচ ডি। সিম্পল কথা, আমাদেরকে বলছেন কি বের করার জন্য? গ্যালাক্সির দূরত্ব কত, বলে ডি ইকুয়ালস টু হবে বি বাই এইচ।
তাহলে ভি এর মানটা কত দেওয়া আছে 770 ডিভাইডেড বাই হাবল ধ্রুবকের মান কত দেওয়া আছে 55। তাহলে এটাই তোমাদের হচ্ছে আনসার। আশা করি এটা আনসারটা তোমরা বের করে ফেলতে পারবা, জাস্ট ভাগের অঙ্ক। সো আই থিঙ্ক এটাই আমাদের লাস্ট স্লাইড ছিল। আর কিছু আছে না? তাহলে থ্যাংক ইউ, তো চলে আসছি। সো এই ছিল আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ফিজিক্সের উপরে সকল অধ্যায়ের উপরে যতগুলো শর্টকাট থাকা সম্ভব সবগুলার একটা কমপ্লিট গুছানো ক্লাস। সো যদি তোমাদের এই ক্লাসটা পছন্দ হয় দয়া করে শেয়ার করিও। আর আমাদের কোর্সগুলোতে যদি ভর্তি হইতে চাও, যদি মনে হয় যে ইয়েস আমরা এফোর্ড করতে করতে পারবো তোমাদেরকে, সো তোমরা ভর্তি হইও। পছন্দ হলে ভর্তি হয়ে, এবং আমরা এটা জানাই দিতে চাচ্ছি গত ব্যাচ থেকে আমাদের এখান থেকে একজন থার্ড হয়েছে এবং পরের রেজাল্টগুলো তো অবশ্যই আরো ভালো। সো আশা করি এবার একটু স্মার্ট ওয়েতে আমরা একটু বেশি বেশি এফোর্ট দিয়ে পড়াচ্ছি। তো তোমরা যারা ভর্তি হইতে চাচ্ছ দ্রুত হয়ে যাও। আমাদের আসলে খুব দ্রুতই জিএসটি কোর্সটা চালু হচ্ছে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে জিএসটি কোর্সের যে কোনো একটা ক্লাসে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।